তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা আমাদের টপিকটা শুরু করতে যাচ্ছি। যে টপিকটা শুরু করতে যাচ্ছি সেটা হলো আমাদের আজকের চ্যাপ্টারের লাস্ট দুটো টপিক। তো আমরা আশা করি খুব ভালো মতো করে এই দুটো টপিক শেষ করে ফেলবো এবং তোমাদের এই পড়াগুলো মনে রাখতেও খুব ভালো লাগবে, কারণ সবগুলো নিউমোনিক্সের মাধ্যমে আমরা এগুলোকে আয়ত্তে আনার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো দেখো, আজকে আমাদের টপিক হলো লিপিড এবং এনজাইম। ওকে, তো দুইটার টপিক একটু একটু কঠিন লাগতে পারে তোমাদের কাছে, বাট আমি তোমাদেরকে একটু ভালো মতো করে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, তোমাদের জন্য এটা অনেক বেশি ইজি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমার সাউন্ড অডিবল কিনা এটা কেউ একজন কমেন্ট করে জানালে খুব ভালো হয়। কেউ একজন কমেন্ট করে যদি জানাও যে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। ঠিক আছে, ঠিক আছে। এটা একটু আচ্ছা, মানে একটু বুঝতে পারছি। আচ্ছা ওকে, তো এখন আমরা জানতে পারছি যে আমাদের সাউন্ড আছে ক্লিয়ার। তো আজকে আমরা খুব একটু মজা করে পড়বো। দেখো, ফার্স্ট হলো আমাদের চ্যাপ্টারটা হলো আজকে লিপিড। তো দেখো, লিপিড লিপিড আসলে জিনিসটা কি? লিপিড হলো খুবই সহজ একটা জিনিস। লিপিড হলো এক ধরনের স্টার। তোমরা যে অর্গানিক কেমিস্ট্রি পড়েছো সেখানে কম্পাউন্ড তোমরা জানো, সেটা হলো স্টার। স্টার আসলে কি? স্টার যদি আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে, স্টার হলো একটি অ্যালকোহল এবং একটি অ্যাসিড, তাদের মাঝখানে যে ঘনীভবন বিক্রিয়া হয়, সেই ঘনীভবন বিক্রিয়ার ফলে যেই ধরনের তোমার এবং দেখো, এই ঘনীভবন বিক্রিয়ার ফলে যেই যৌগ যৌগটা উৎপন্ন হয় সেটাকে আমরা আসলে স্টার বলে থাকি। খুব সহজে উদাহরণ দিয়ে দেখি। তাহলে দেখো, মনে করো এমন যদি হয় CH3 COOH প্লাস মনে করো CH2OH CH2OH, ঠিক আছে, CH2OH, এরকম যদি কোনো একটা ইয়ে থাকে, সরি CH3OH। দেখো, এরকম কোনো একটা যদি বিক্রিয়া সংঘটিত হয়, যে এখানে একটা অ্যালকোহল রয়েছে এবং সাথে কি রয়েছে, একটা অ্যাসিড রয়েছে, তো এদের সাথে ঘনীভবন বিক্রিয়া হবে। তোমাদেরকে আমি বারবার বলেছি আসলে ঘনীভবন বিক্রিয়াটা কি, যেই বিক্রিয়ার মাধ্যমে কোনো পানি বের হয়ে যায় বা কোনো পানি তৈরি হয়, সেই বিক্রিয়াটাকে আমরা আসলে ঘনীভবন বিক্রিয়া বলতেছি। তাহলে দেখো, খুব সহজে কি হবে, এখান থেকে একটা এইচ যাবে, এখান থেকে OH যাবে, মিলে কি তৈরি হবে, CH3COOCH3, ঠিক আছে, এরকম কিছু একটা তৈরি হবে। এটাকে আসলে আমরা কি বলতেছি, স্টার। ঠিক আছে, তো আমাদের দেখো এই সব ধরনের আমাদের যে ইয়েগুলো রয়েছে, সব ধরনের আমাদের যে লিপিডগুলো রয়েছে, সেই সবগুলো লিপিডই হলো এক ধরনের স্টার। তো আমরা খুব সহজে এগুলো বুঝে দেখি। দেখো, অ্যালকোহল এবং এই ফ্যাটি অ্যাসিড, এই দুইজনের মাঝখানে দেখো, অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড এদের মাঝখানে যেই স্টার তৈরি হয়, সেই স্টারকে আমরা লিপিড বলি। ঠিক আছে, লিপিডের মাঝখানে অনেক ধরনের ভাগ আছে, সেই ভাগগুলো আমরা একটু পরে পড়বো, বাট এখন আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, যে পরের পৃষ্ঠায় আমাদের লিপিডের জিনিসপত্রগুলো কী কী রয়েছে। ঠিক আছে, দেখো, লিপিড শব্দের অর্থ হলো সহজ কথা যে আমরা বলি যে চর্বি কিংবা তেল। তোমরা যেগুলো যেই সকল জায়গায় চর্বি কিংবা তেল ফেস করো, সেই সকল জায়গাগুলোতে আসলে তুমি ওটাকে আমরা লিপিড বলে থাকি। লিপিডের দুটো ভাগের মাঝখানে আছে চর্বি এবং তেল। তো আমরা চলে আসি লিপিডের বৈশিষ্ট্যগুলো পড়ার চেষ্টা করি। দেখো, লিপিড বর্ণহীন। লিপিডের কোনো কালার আছে? তোমরা যে গরু গোস্তের সাথে চর্বি খাও, এটা কি খুব একটা কোনো কালার আছে? অনেকে বলতে পারো ভাইয়া সাদা রঙের দেখতে, বাট আসলে এটা কোনো কালার নেই। ঠিক আছে, তো লিপিড হলো কি, বর্ণহীন। দেখো, ম্যাক্সিমাম তেল যে আমরা খাই, ম্যাক্সিমাম তেলই কিন্তু খেয়ে স্বচ্ছ হয় বা বর্ণহীন হয়, গন্ধহীন হয়, সাধারণত গন্ধও নেই এবং স্বাদহীন হয়। লিপিড খেয়ে কেউ টেস্ট পেয়েছে বলে আমার মনে হয় না, তাই না? দেখো, স্বাধীন হয়ে থাকে। তারপরে কি হয়, দেখো, লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। লিপিড পানিতে প্রায় অদ্রবণীয়। চর্বিকে কখনো পানিতে মিশতে দেখছো? কখনই তোমরা মিশতে দেখবে না। যেমন দেখো, হাতে মনে করো একটা বিরাট বড় দাওয়াত খাইলাম, দাওয়াতে গরু মাংস একদম পেট ভরে খাইছো, তো ওই গরু মাংসের চর্বি হাতে লেগে আছে, এটা কখনো পানি দিয়ে কি এটা পরিষ্কার হয়? না। তার মানে কি, লিপিড পানিতে দ্রবণীয় হয় না। এখন আমরা একটু স্মার্টলি যদি পড়ি, পানিতে যে দ্রবণীয় না হয়, পানি কি একটা পোলার যৌগ, তাই না? পোলার যৌগ বা একটা পোলার সলিউট। তো এই পোলার সলিড বা দ্রাবকে যদি দ্রবীভূত না হয়, তাহলে আর কোথায় দ্রবীভূত হবে? যত ধরনের অপোলার রয়েছে সবগুলোতে দ্রবীভূত হবে। কি বললাম তাহলে? পানিতে যদি দ্রবীভূত না হয়, তাহলে যত ধরনের অপোলার রয়েছে সবগুলোতে কি হবে? দ্রবীভূত হবে। কেন? আমরা কি জানি, লাইক ডিজলভ লাইক। তো দেখো, ইথার, অ্যালকোহল, বেনজিন, ক্লোরোফর্ম, অ্যাসিটন, পেট্রোলিয়াম সবগুলোই কিন্তু জৈব যৌগ, তাই না? এবং ম্যাক্সিমাম জৈব যৌগই হলো অপোলার যৌগ। তো দেখো, অপোলার যৌগগুলোতে দ্রবীভূত হচ্ছে। যেই জিনিসটা পোলার যৌগে দ্রবীভূত হবে না, সে অবশ্যই অপোলার যৌগে দ্রবীভূত হবে বা অপোলার দ্রাবকে দ্রবীভূত হবে। তো দেখো, এই দুই নম্বর এবং 3 নম্বরটা খুব ভালো মতো করে বোঝা হয়ে গেল। এটি অ্যাসিডের এস্টার হিসেবে কাজ করে, যেটা আমরা একটু আগে দেখলাম। লিপিড পানির চেয়ে হালকা, তাই পানিতে
ভাসে, লিপিড কিন্তু পানির চেয়ে হালকা, তাই পানিতে ভাসে। তোমরা খেয়াল করে দেখবা যে ফেনা যেগুলো হয়, ফেনা কিন্তু মধ্যে মানে সাবানের যে ফেনা টেনাগুলো হয়, এগুলো কিন্তু লিপিড থাকে এখানে, তাই না? চর্বি দিয়ে কিন্তু সাবানগুলো বানানো হয়, দেখবা ওগুলো কিন্তু পানির মধ্যে ভাসে, ডুবে যায় না কিন্তু। তাহলে দেখো লিপিড কিন্তু পানির চেয়ে হালকা, তাই পানিতে এটা ভাসে। তারপর তোমার আরেকটা জিনিস খেয়াল করে দেখবা, তেল, কোনো একটা মনে করো একটা বোতলে তেল আছে, হাফ ফিল্ড আছে তেল, তুমি যখন পানি দাও দেখবা তেলটা উপরে ভেসে ওঠে, ঠিক আছে? দেখবা যে বোতলের মধ্যে পানি ঢালো, তেলটা উপরের দিকে ভেসে ওঠে, কেন তেল যেহেতু পানির চেয়ে হালকা, সো তেলটা এই জন্যই উপরে ভেসে ওঠে, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে সময় পরের পাঠ্যক্রমে হাইড্রোলাইসিস শেষে এরা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়। কেন দেখো নর্মালি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের মাঝখানে ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয়েছে? আমাদের লিপিড। তো লিপিডকে যদি আমরা ভাঙি তাহলে আবার ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি হবে, এবং ওই যে বললাম ঘনীভবন বিক্রিয়ায় অনু পানি বের হয়ে যায়, ওই পানিকে তুমি যে যুক্ত করে দাও লিপিডের সাথে, তাহলে কিন্তু সে হাইড্রোলাইসিস বিক্রিয়ার মাধ্যমে আবার কিন্তু ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল তৈরি করবে। খুব সহজে আমরা মনে রাখতে পারি। লিপিডের আণবিক ওজন বৃদ্ধির সাথে সাথে গলনাঙ্ক বৃদ্ধি পেয়ে থাকে, এই পয়েন্টটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। যে এটা আমি স্টার দিয়ে দেখি, যত বেশি কার্বনের চেইনটা, লিপিড তো এক ধরনের জৈব যৌগ, তাই না? এই কার্বনের চেইনটা যত বড় হবে, যত লম্বা হবে, তত বেশি পরিমাণে কি হয়ে থাকবে, এই যে আণবিক ওজন বৃদ্ধি হবে এবং তার গলনাঙ্কটা বৃদ্ধি হবে। সে যত বেশি মানে কার্বন এখানে যুক্ত হবে, সে তত কঠিন হতে থাকবে, তার মানে তার গলনাঙ্কটা বৃদ্ধি পেতে থাকবে, ঠিক আছে? মানে অনেক বেশি টেম্পারেচার লাগবে তাকে গলায় ফেলার জন্য। 8 নম্বর পয়েন্টটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু আমরা মাথায় রাখি যে লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। এটা ভালো খবর, তাই না? কেন নির্দিষ্ট গলনাঙ্ক যদি থাকতো তাহলে কি হতো, আমাদেরকে এটাও মুখস্থ করতে হতো। তো এই জন্য আমাদের একটা ভালো খবর যে লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। লিপিড তার নিজের ইচ্ছা মতো এক এক সময় এক এক রকম মানে স্ট্যাটাসে থাকতে পারে, ঠিক আছে? লিপিডের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক নেই। এই যে একটা ইম্পর্টেন্ট জিনিস, এইটাই আমাদের এই বৈশিষ্ট্যগুলোর মাঝখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হলো সবচেয়ে বেশি কম। এখন 5টা স্টার দিলেও এটা মনে হয় কম হয়ে যাবে, ঠিক আছে? 5টা স্টাডি দিলাম তোমাদের। তো দেখো লিপিডের সাথে সুডান 3, এটা একটা মানে এটা একটা কী বলবো, এটা অ্যানালাইজার বলতে পারো, বা এটা একটা রিয়াক্টেন্ট। যে রিয়াক্টেন্টটা যদি আমি যোগ করি তাহলে লিপিডটা লাল বর্ণ ধারণ করে। তাহলে দেখো লিপিডের মধ্যে সাথে আমি যদি সুডান 3 নামক একটা জিনিস যুক্ত করি, তাহলে দেখো তো এটা কি হবে, এটা লাল বর্ণ ধারণ করবে, ঠিক আছে? আচ্ছা, এবং দেখো সাধারণ উষ্ণতায় কিছু কিছু জিনিসপত্র তেল থাকে, আবার কিছু কিছু অংশ চর্বি থাকে। উদাহরণ হিসেবে আমরা নেই সরিষার তেল এবং নারিকেল তেল। নারিকেল তেলকে কিন্তু তেল বলা হলো, এটা কিন্তু আসলে চর্বি, ওকে? এটা মাথায় রাখবা, নারিকেল তেলকে তেল বলা হলো চর্বি। তো সাধারণ টেম্পারেচার মানে 20 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা ধরি, 20 ডিগ্রি সেলসিয়াসে দেখা যায় শীতকাল, মনে করো শীতকালে তো টেম্পারেচার কমে যায়, শীতকালে দেখবা এই নারিকেল তেল কিন্তু জমে যায়। নাম যদিও তেল, বাট সে আসলে কিন্তু কি চর্বি। কারণ সাধারণ টেম্পারেচারে কিছু কিছু লিপিড, চর্বি এবং তেল উভয় কিন্তু লিপিডেরই অন্তর্ভুক্ত। তো কিছু কিছু তেল দেখা যায় যে সাধারণ অবস্থায় তরল থাকে, যেমন সরিষার তেল বা সয়াবিন তেল, এরা কিন্তু নর্মাল টেম্পারেচার যদি কমেও আসে শীতকালে, তাও কিন্তু সে তরলই থাকে। কিন্তু দেখবা শীতকাল আসলেই কি হয়, ওই যে মাংসের গোস্তর যে চর্বিটা হয় সেটাও কিন্তু শক্ত হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমাদের খাবারগুলো জমাট বেঁধে যায়, এবং দেখবা মাথার মধ্যে তেল দিয়ে যাচ্ছ, সেই তেলটাও কি হয়ে গেছে, জমে গেছে। তো এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই চর্বি হোক বা তেল হোক, সবাই তো আসলে কি লিপিড। তো এক এক টেম্পারেচারে ওরা এক এক রকম বিহেভ করবে, এটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, চলে আসি আমরা পরের পার্টটুকুতে। লিপিডের গঠনে চলে আসি, ঠিক আছে? লিপিডের গঠনটা দেখো, এখানে আমাদেরকে কিছু জিনিস পড়তে হবে, এবং লিপিডের গঠনটা দেখো, আমি যেটা একটু কি বললাম যে যাই পড়ো না কেন, লিপিড যেমনই হোক না কেন, এখানে একটা অ্যাসিড থাকবে এবং অ্যালকোহল থাকবে, অ্যাসিড এবং অ্যালকোহল মিক্সড হয়ে তারপরে আমাদের লিপিড বা স্টারটা তৈরি করবে। তো তুমি দেখো, তুমি ওই সব ক্ষেত্রেই একটা অ্যাসিডের অংশ পাবা, আর একটা তুমি কিসের অংশ পাবা, একটা অ্যালকোহলের অংশ পাবা, ঠিক আছে? তো চলে আসি আমরা লিপিডের কাজ, যেটা লিপিডের কাজ। লিপিডের কাজটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, ওকে? দেখো কী কী লেখা আছে, যে চর্বি এবং তেল জাতীয় লিপিড উদ্ভিদ দেহে সঞ্চিত খাদ্য হিসেবে জমা থাকে। তা অবশ্যই আমাদের শরীরেও কি লিপিড জমা থাকে, যেগুলো আমাদেরকে শরীরকে যখন দরকার পড়ে, যেমন তুমি রোজা রাখছো মনে করো, অনেকক্ষণ কিছু খাচ্ছ না, তখন কিন্তু শরীর কী করবে, তোমার শরীরে যেই চর্বিটা জমা আছে, ওই জমানো চর্বি থেকে কিন্তু শক্তি উৎপন্ন করার চেষ্টা করবে। তার মানে এটা আমাদের শরীরে একটা এনার্জি স্টোরেজ টাইপ তুমি বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, চলে আসি আমরা পরের অংশটিতে। ফসফোলিপিড বিভিন্ন মেমব্রেন গঠনে উপাদান হিসেবে কাজ করে। তোমরা যখন কোষ ঝিল্লি পড়েছো, কোষ ঝিল্লি কিন্তু এমন ছিল, কোষ ঝিল্লি কিন্তু ফসফোলিপিড ছিল, যে ফসফোলিপিড কী করতো, তার কোষ মেমব্রেনটা গঠনে সাহায্য করতো, ঠিক আছে? আচ্ছা, মোম জাতীয় লিপিড পাতার বহিরবস্থানের থেকে অতিরিক্ত প্রস্বেদন রক্ষা করে বা রোধ করে, ঠিক আছে? মনে করো এটা একটা পাতা, এই পাতা দেখো উপরের দিকে দেখবা, এই একটা পাতা যদি হয়, এই পাতার উপরে দেখবে একটা শাইনি পার্ট থাকে, পাতা যে অংশটা সূর্যের দিকে মুখ করে থাকে, ওখানে কিন্তু একটা চকচকে বা শাইনি অংশ থাকে, এটাকে আমরা বলি কিউটিকেল। ওই কিউটিকেলটা করে কি আসলে, মনে করো প্রত্যেকটা পাতার মধ্যে কিন্তু স্টোমাটা রয়েছে, মানে এখানে অনেকগুলো ছোটো ছোটো ফুটা রয়েছে বা ছিদ্র রয়েছে, ঠিক আছে? এই ছিদ্রগুলো থেকে কিন্তু প্রতিনিয়ত পানি বের হয়ে যায়। তো
এই যে কিউটিক্যাল লেয়ারটা যখন এর উপর পড়ে যায়, কিউটিক্যাল একটা ওয়াটারপ্রুফ লেয়ার, ঠিক আছে, ওটা পানি বের হতে দেয় না। তো এই ক্ষেত্রে কী হয়, এই স্টোমাটাগুলোর উপর থেকে যেই কিউটিক্যালটা পড়ে যায় সেই কিউটিক্যাল তখন ওই স্টোমাটাগুলো থেকে আর কোনো পানি বের হতে দেয় না। তাহলে পানি যদি বের হতে না দেয় তাহলে এটা ভালো, কিছু কিছু ক্ষেত্রে ভালো, অবশ্য আবার খারাপও হতে পারে। বাট মনে করো খুব বেশি গরমকাল, ঠিক আছে, গরমকাল তো এমনিতেই উদ্ভিদের দেহে পানির পরিমাণটা কম থাকে, তাই না? তারপরে যদি এবার পানি বের হয়ে যায় তাহলে তো খুবই খারাপ, তাই না? মাটিতে পানি কম, আবার যদি পানি বেরও হয়ে যাচ্ছে তাহলে তো খুব ঝামেলা। তো এই জন্য কী হবে, ওই যে কিউটিক্যাল লেয়ারটা এটা অতিরিক্ত প্রস্বেদন হওয়া বা অতিরিক্ত পানির যে অপচয় বা বের হয়ে যাওয়াটাকে বাধা দেয়, ঠিক আছে। এটা হলো কিউটিক্যালটা এক ধরনের লিপিড। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে আসি পরের অংশটিকে, সেটা হলো যে কতিপয় এনজাইমের প্রস্থেটিক গ্রুপ হিসেবে ফসফোলিপিড কাজ করে। প্রস্থেটিক গ্রুপ জিনিসটা অর্থ কী, এটা আমরা এনজাইম পড়ার সময় আবার ভালো মতো করে পড়বো। এনজাইমের সাথে কিছু অপ্রোটিন অংশ যুক্ত থাকে, ঠিক আছে, এনজাইমের সাথে কিছু, এনজাইম কিন্তু এক ধরনের প্রোটিন, ওকে, এটা মাথায় রাখতে হবে, এনজাইম কিন্তু এক ধরনের প্রোটিন। তো এই প্রোটিনের সাথে কিছু অপ্রোটিন অংশ যুক্ত থাকে, সেই অপ্রোটিন অংশগুলোকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলি। ফসফোলিপিড কি একটা অপ্রোটিন জিনিস না? তো এটা মাঝে মাঝে এনজাইমের সাথে যুক্ত হয়ে যায়, যখন যুক্ত হয়ে যায় তখন তাকে আমরা প্রস্থেটিক গ্রুপ বলি। প্রস্থেটিক গ্রুপ তোমরা খুব ভালো মতো জেনে থাকবা, কারো মনে করো কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর তার মনে করো কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে তার পা অনেক বেশি ইনজিউর্ড হয়েছে, তো ওটাকে হাঁটুর নিচ থেকে অনেকটা কেটে ফেলতে হয়েছে। তারপরে কিন্তু তাকে কি হয়, যেমন আমাদের কয়েকদিন আগে যে ছাত্র আন্দোলন হলো, এখানে অনেকেই আহত হয়েছে, তাই না? আহত হয়েছে, অনেকেই নিহত হয়েছে, যারা আহত হয়েছে তাদের অনেকের হাত পা কেটে ফেলতে হয়েছে। তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্থেটিক্স লাগানো যায়, তার মানে কি একটা আর্টিফিশিয়াল পা অথবা হাত লাগানো যায়। তাহলে এইটাকে আমরা বলি, ওই আর্টিফিশিয়াল লাগানো হচ্ছে যেটা আমাদের শরীরের অংশ না, ওটাকে আমরা প্রস্থেটিক্স বলি। তো সেমভাবে ওইখানে একটা প্রস্থেটিক গ্রুপ রয়েছে, ঠিক আছে। এই প্রস্থেটিক গ্রুপটা, এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে কী কাজ করে, অ্যান্সার হবে হলো ফসফোলিপিড কাজ করে। এই ফসফোলিপিডটাই প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। তার মানে কি এনজাইমের সাথে, এনজাইম কিন্তু প্রোটিন, প্রোটিনের সাথে অপ্রোটিন অংশটাকেই আমরা কি বলি, প্রস্থেটিক গ্রুপ। এই প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে কে, ফসফোলিপিড। সালোক সংশ্লেষণে গ্লাইকোলিপিড বিশেষ ভূমিকা পালন করে। এইটা একদম চোখ বন্ধ করে ট্রিপল স্টার, এই লাইনটা খুবই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, আর 6 নম্বরটা খুব বেশি ইম্পর্টেন্ট না, প্রোটিনের সাথে যুক্ত হয়ে লিপোপ্রোটিন তৈরি করে। এই লিপোপ্রোটিন শক্তি উৎপাদন প্রক্রিয়ার সাথে জড়িত। লিপিড প্লাস প্রোটিন, অ্যান্সার কী হবে, লিপোপ্রোটিন। ওকে, তো এই জিনিসটা তোমাদের একটু খুব ভালো মতো করে দেখে ফেলতে হবে। তাহলে আমার মনে হয় এটা তোমরা ক্লিয়ার হইতে পারছো যে কাজগুলো এখানে কী কী, এবং প্রত্যেকটা কাজ তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা এখন থেকে এটা পারবা। চলে আসি এখন আমরা দেখো এই অংশটাতে, আরেকটু নিচে যাই, এই অংশটাতে, সেটা হলো এই যে প্রোটিনের, লিপিডের এই যে শ্রেণীবিভাগটা রয়েছে, এই শ্রেণীবিভাগটা মনে রাখা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারে যত ধরনের শ্রেণীবিভাগ রয়েছে সবগুলোই আমি তোমাদেরকে পড়িয়েছি এবং সবগুলোই কিন্তু মনে রাখা অনেক বাধ্যতামূলক। ওকে, তাহলে এখন আমরা চলে আসি যে এই যে রাসায়নিক গঠন অনুসারে, কী গঠন অনুসারে, রাসায়নিক গঠন। অনেক ধরনের পার্থক্য, অনেক ধরনের শ্রেণীবিভাগ রয়েছে। তো আমাদের রাসায়নিক গঠন অনুসারে লিপিড কিন্তু কয় প্রকার, 3 প্রকার। তোমাদেরকে এখন আমি আগের ক্লাস থেকে একটু পড়া ধরি যে কী কী পারে বলো তো। রাসায়নিক গঠন অনুসারে প্রোটিন কত প্রকার, ক্লাসেই পড়ানো হয়েছে, একটু পড়া ধরি যে রাসায়নিক গঠন অনুসারে প্রোটিন কত প্রকার ছিল। লিপিড কিন্তু 3 প্রকার, প্রোটিন কত প্রকার ছিল দেখিতে কে সবাই অ্যান্সার করতে পারে। আমরা ওয়েট করি যে কে অ্যান্সারটা করতে পারে সবার আগে, যে রাসায়নিক গঠন অনুসারে প্রোটিন কত প্রকার ছিল। লিপিড তো বলেই দিলাম যে 3 প্রকার, এখানে লেখা আছে তোমরা দেখতেই পারছো। তো প্রোটিন কত প্রকার ছিল দেখি, আর 5 সেকেন্ড দেখি। এক্সিলেন্ট, একজন অলরেডি অ্যান্সার করে দিয়েছে, রত্ন আক্তার, সে অ্যান্সার করেছে 4 প্রকার। এক্সিলেন্ট এক্সিলেন্ট, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি, কোয়াটারনারি, এই 4টা ছিল আমাদের প্রোটিনের শ্রেণীবিভাগ রাসায়নিক গঠন অনুসারে। তাকে অনেক ধন্যবাদ, সে একদম তাড়াতাড়ি সঠিক উত্তরটা দিয়েছে। প্রোটিন কিন্তু ছিল 4 প্রকার, ঠিক আছে। তাহলে আমরা যদি আমার কার্বোহাইড্রেট দেখি, কার্বোহাইড্রেট কত প্রকার ছিল, কার্বোহাইড্রেট আমি বলে দিই, কার্বোহাইড্রেট কিন্তু 4 প্রকার ছিল। কী কী ছিল, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড এবং পলিস্যাকারাইড, 4 ধরনের ছিল। ওকে, তাহলে দেখো এই আমাদের লিপিডটা হলো 3 প্রকার, বাট প্রোটিনও 4 প্রকার এবং কার্বোহাইড্রেটও 4 প্রকার। উদাহরণ দেখো কী কী, সরল লিপিড, যৌগিক লিপিড এবং উদ্ভূত বা উৎপাদিত লিপিড, ঠিক আছে, উৎপাদিত এবং উদ্ভূত লিপিড। তোমরা দেখো খুব সহজে মনে রাখতে পারবা, চর্বি, তেল এবং মোম, যেগুলোকে আমরা খুব কমনলি চিনে থাকি, এগুলোই হলো সরল লিপিড, কারণ এরা সরল, তো এই জন্য আমাদেরকে বেশি চিনি। চর্বি, তেল এবং মোম, 3টা তোমাদের কাছে শোনা, বাকি সবগুলো কিন্তু তোমাদের কাছে কঠিন কঠিন। ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, ঠিক আছে, স্টেরয়েড, টারপিনস, রাবার, এগুলো কিন্তু তোমাদের কাছে একটু কঠিন কঠিন লাগবে। তাহলে দেখো চর্বি, তেল, মোম সহজভাবে যেটা আমরা মনে রাখতে পারি, ঠিক আছে, এটাকে আমরা বলি সরল লিপিড। আমাকে এটা খুব সহজে মনে রাখতাম চেতা মোম দিয়ে, বল না মানুষটা খুব চেতা, চেতা
মোম, ঠিক আছে। ওকে, অনেকে দেখো মাও চেতা থাকে, তো চেতা মা এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে। চেতা চয়কারে চেতে হলো চর্বি, তাতে হলো তেল এবং মোমতে হলো মোম, চেতা মোম, ঠিক আছে। আবার দেখো যাদের নামের শেষে লিপিড কথাটা রয়েছে, যাদের নামের শেষে লিপিড কথাটা রয়েছে তারা সবগুলোই কিন্তু কী ধরনের লিপিড? যৌগিক লিপিড। তো দেখো নামের শেষে যদি কোনো লিপিড কথাটা থাকে তাদেরকে আমরা কি বলবো? যৌগিক লিপিড। এবং উদ্ভূত বা উৎপাদিত লিপিড কারা? দেখো এটাকে আমরা মনে রাখার জন্য একটা খুব সহজ একটা জিনিস রাখতে পারি, নিউমনিক মনে রাখতে পারি। তোমরা সবাই টোস্ট খাও না? পাউরুটি অনেক সময় টোস্টারের ভিতর দিয়ে টোস্ট বানানো যায়, তো মনে রাখতে পারি টোস্টার দিয়ে, টোস্টার, টোস্টার দিয়ে মনে রাখতে পারি। দেখো টাতে হলো কি? টারপিনস, টাতে হলো টারপিনস। স্টাতে কি? স্টাতে হলো স্টেরয়েড, স্টাতে কি? স্টেরয়েড। এবং রাতে কি? বা রতে কি? রতে হলো রাবার। ওকে, তাহলে দেখো টোস্টার দিয়ে তুমি চাইলে খুবই সহজেই মনে লিখতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই যে টোস্টার, এটা হলো উদ্ভূত বা উৎপাদিত লিপিড। ওকে, তাহলে দেখো এর মাধ্যমে আমরা আসলে রাসায়নিক গঠন অনুসারে সবগুলো লিপিডের পার্থক্যগুলো আমরা পড়ে ফেলতে পারলাম। তাহলে আমরা এখন নিচে চলে আসি, আসলে তোমাদের এটা তোলা হয়ে গেছে। আচ্ছা, চলে আসি আবার সরল লিপিড কী কী ধরনের রয়েছে। ওই যে বললাম যেগুলোকে আমরা খুব সহজে জানি, চেতা মোম, ঠিক আছে, চর্বি, তেল এবং মোম। তাহলে এখন দেখো আমরা চলে আসি পরের অংশটিতে, সেটা হলো এই যে চর্বি অথবা তেল। চর্বি অথবা তেল মানে কি? এক অণু গ্লিসারল, তার মানে কি এক ধরনের এটাই ওল আছে, তাই না? তার মানে এটা একটা অ্যালকোহল। গ্লিসারল ওল থাকা মানে কি? কোনো সবশেষে ওল আছে, তার মানে কি? সে একটা অ্যালকোহল। এবং ফ্যাটি অ্যাসিড, এদের যে স্টার তাকে আমরা বলি ট্রাইগ্লিসারাইড, বা এটাকে আমরা বলি চর্বি বা তেল। ট্রাইগ্লিসারাইড, ট্রাই মানে শব্দে কি? তিন, তাই না? গ্লিসারাইড তার মানে এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড, এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড। এটা কিন্তু উল্টাপাল্টা করা যাবে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভাবে কি জানো? যে ট্রাইগ্লিসারাইড তাহলে মানে গ্লিসারলই 3টা আছে, ভুল করা যাবে না। ট্রাইগ্লিসারাইড মানে এক অণু গ্লিসারল এবং 3 অণু ফ্যাটি অ্যাসিড। এই ট্রাইগ্লিসারাইড যেটা রয়েছে এটা কিন্তু কয় রকম? 2 রকম, চর্বি এবং তেল, চর্বি এবং তেল, ঠিক আছে। আমরা এখন দেখি তো খুব সহজে বোঝার চেষ্টা করি চর্বি এবং তেলের ব্যাপারটা। এখন আমরা আসি, দেখো সবসময় মনে রাখবা চর্বি হলো কি? বেশি বেশি, মনে রাখবা চর্বি হলো বেশি বেশি আর তেল হলো কি? কম কম। চর্বি হলো বেশি বেশি, তেল হলো কম কম। এটা তোমাদের মনে রাখলে তোমাদের জন্য এটা পড়া খুব ইজি হয়ে যাবে। দেখো বেশি বেশি চর্বি, দেখো লম্বা শিকল ফ্যাটি অ্যাসিড ধারণ করে। লম্বা, লম্বা মানে কি? বেশি না? বেশি, তার মানে হাইটটা বেশি। যাই হোক, আমরা কাউকে লম্বা বলে মানে কি? তার হাইট বেশি। দেখো লম্বা শিকল কারোর মধ্যে থাকে চর্বি, কারণ চর্বি হলো বেশি বেশি, ঠিক আছে। এবং আরপর চলে আসি আমরা তেল, তেলটা কি? খাটো। ওকে, তেল যেহেতু কম কম। আচ্ছা, সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড মানে কি? যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে তাকে আমরা বলি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। আর যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকে তাকে আমরা কি বলি? বা ট্রিপল বন্ড থাকে, তখন তাকে আমরা বলি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড। তোমরা যারা আছে না, যারা খুব বেশি পড়াশোনা করে তাদেরকে আমরা কি বলি? আতেল বলি না? তো তোমরা এটা চাইলে আতেল দিয়ে মনে রাখতে পারো। আতে হলো অসম্পৃক্ত, তেলতে হলো তেল। তার মানে তেল কি ধরনের ফ্যাটি অ্যাসিড ধারণ করে? অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে, অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড ধারণ করে। আতেল, আতেল দিয়ে তুমি চাইলে খুব সহজেই এটা মনে রাখতে পারো। ওকে, আচ্ছা দেখো কক্ষ তাপমাত্রা এটা কঠিন, কক্ষ তাপমাত্রা এটা কঠিন বা অর্ধকঠিন। এই হলো কক্ষ তাপমাত্রায় তরল। কঠিন মানে কি? শক্ত খুব, মানে কি? শক্ত বেশি, তাই না? এই যে বললাম বেশি বেশি, তার মানে কি? ওটা কঠিন হয়ে থাকে, এটা কি হয়ে থাকে? তরল। মানে সহজ কথা যদি আমি বলি, এই চর্বির গলনাঙ্কটা অনেক বেশি হয়, চর্বির গলনাঙ্কটা কি হয়? বেশি হয়, ঠিক আছে। এবং এর গলনাঙ্কটা কম হয়। আবার দেখো মিলে গেল বেশি বেশি, ঠিক আছে, আবার মিলে গেল কম কম। ওকে, যে গলনাঙ্ক বেশি কার? গলনাঙ্ক বেশি হবে হলো চর্বি তার, এবং তেলের কি হবে? গলনাঙ্কটা অনেক বেশি কম থাকবে। আর উদাহরণগুলো তুমি চাইলেই ইজিলি মনে রাখতে পারবা। তেল তার মানে কি? নারকেল তেলকে আমরা তেল বললেও এটা কি হবে? এটা আসলে চর্বি। পাম তেলকে পাম অয়েল, যেটা আমাদের রেস্টুরেন্টগুলোতে বা রাস্তার পাশে যে হোটেলগুলো রয়েছে ওখানে ভাজাভাজির কাজে ইউজ করে আমরা, তো এটাও কিন্তু এক ধরনের কি? নামের মধ্যে তেল থাকলেও সে হলো এক ধরনের চর্বি। নারকেল তেল, তারপরে হলো পাম তেল বা পাম অয়েল, ঠিক আছে, বা ডালডা অয়েল, এগুলো সবগুলো কিন্তু আসলে চর্বি। ওকে, আচ্ছা চলে আসি আমরা পরের অংশটিতে। ট্রাইগ্লিসারাইড, এটাকে আমরা কি বলবো? ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। ট্রাইগ্লিসারাইড জিনিসটা শব্দটা বা অর্থটা কি? ওই যে বললাম এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড যদি থাকে তখন তাকে আমরা বলি ট্রাইগ্লিসারাইড, ঠিক আছে। এক অণু গ্লিসারলের সাথে 3 অণু ফ্যাটি অ্যাসিড থাকলে তাকে আমরা বলি ট্রাইগ্লিসারাইড। আচ্ছা, এরপরে আমরা চলে আসি এই অংশটাতে যে কোনটা স্যাচুরেটেড কোনটা আনস্যাচুরেটেড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের দেখো নাম লেখা আছে স্টিয়ারিক অ্যাসিড, দেখছো?
স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, স্যাচুরেটেড মানে কি, যেখানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকবে তাকে আমরা স্যাচুরেটেড বলি। তাহলে দেখো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড উদাহরণ কী দেওয়া আছে, স্টিয়ারিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমরা চলে আসি স্টিয়ারিক। তাহলে স্যাচুতে দন্তস আছে না, স্টিয়ারিকও কিন্তু শুরু হচ্ছে দন্তসা দিয়ে, ইজিলি মনে রাখা যাচ্ছে স্যাচুরেটেড স্টিয়ারিক। ঠিক আছে, স্যাচুরেটেড স্টিয়ারিক। ওকে, আরটা দেখো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কারা। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেখো দুজনে শুরু হচ্ছে লি দিয়ে, লস্করি লি দিয়ে। তার মানে দেখো লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। তার মানে লি দিয়ে শুরু হচ্ছে, মনে রাখতে পারি আমরা আলি দিয়ে, আলি মনে করা মানুষের নাম, লি। ঠিক আছে, আলি। মনে রাখতে আমরা কীভাবে, আলি দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, লি। তার মানে আতে হলো আনস্যাচুরেটেড, লিতে হলো লিনোলিক অ্যাসিড এবং লিনোলেনিক অ্যাসিড। তোমরা একটু বইটা ভালোভাবে মার্ক করে নিও। ঠিক আছে, চলে আসে আমাদের পরের পাঠটুকুতে। এগুলো তো খুব একটা বেশি লাগবে না এখানে। আমরা চলে আসি সিজ এবং ট্রান্স ফ্যাটি অ্যাসিড। দেখো সিজ ফ্যাটি অ্যাসিড কী হচ্ছে, দেখো এখানে দেখো কার্বনের নিচে যে হাইড্রোজেনটা এটা এখানে নিচে আছে, আর আরেকটাতে কী হচ্ছে, কার্বনের হাইড্রোজেনটা উপরের দিকে আছে। দেখছো, একদিকে নিচের দিকে আছে আর দিকে উপরের দিকে আছে, তাহলে উল্টা। ঠিক আছে, উল্টা, টাতে হলো ট্রান্স। তো উল্টা থাকে কোনটায়, ট্রান্স ফ্যাটি অ্যাসিড থাকে। এবং সিস ফ্যাটি অ্যাসিড কী থাকে, একই সাইডে, দেখো উপরে হাইড্রোজেন উপরেই হাইড্রোজেন। যখন হাইড্রোজেনগুলো একই সাইডে থাকবে তখন তাকে আমরা কি বলবো, তখন তাকে আমরা বলবো সিস ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, সিস ফ্যাটি অ্যাসিড। তাহলে দেখো ট্রান্স ফ্যাটি অ্যাসিড এবং সিস ফ্যাটি অ্যাসিড বোঝা হয়ে গেল। তো দেখো শরীরের জন্য কোনটা খারাপ, শরীরের জন্য খারাপ হলে এই যে এইটা ট্রান্স ফ্যাটি অ্যাসিড কিন্তু শরীরের জন্য খারাপ। এটা এক ধরনের কার্সিনোজেনিক, মানে আমাদের শরীরে ক্যান্সারও সৃষ্টি করে ফেলতে পারে, পেট খারাপ করবে, আলসার তৈরি করতে পারবে, এরকম অনেক খারাপ আর কি। আর সিস ফ্যাটি অ্যাসিড যেটা রয়েছে এটা কিন্তু ভালো মোটামুটি শরীরের জন্য। ঠিক আছে, এটা কিন্তু শরীরের জন্য মোটামুটি ভালো। ঠিক আছে, তো তোমরা যখন অনেক মনে করো তোমরা কোচিংয়ে ক্লাস করো, ক্লাস করার পর যখন বাসা যাও, বাসায় দেখো যে বিকালবেলা হোটেলগুলোতে রান্না করতেছে, সিঙ্গারা ভাজতেছে অথবা সামুচা ভাজতেছে, তো ইচ্ছা করে যে খেয়ে ফেলি, তাই না, বা বাসায় নিয়ে যাই। বাট আসলে কি হয়, এই হোটেলওয়ালাগুলো ওই তেলটাকে সকাল থেকে ইউজ করতে থাকে, বারবার একই তেল তারা ইউজ করে, এবং বারবার হিট পাওয়ার কারণে তেলটা যদি প্রথমে সিজ অবস্থায় থাকে, পরবর্তীতে হিট পেতে 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 ওই সিজটা কিসে পরিণত হয়ে যায়, ট্রান্স ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়। ঠিক আছে, কি হয়ে যায়, ট্রান্স ফ্যাটি অ্যাসিডে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এটা কিন্তু শরীরের জন্য অনেক খারাপ, তার মানে কি ওগুলো জিনিসপত্র খাওয়া যাবে না, বা খেলেও অনেক কম খেতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো এই যে তেলটা বারবার করে হিট দিলে, হিট পেলে কিন্তু সিস ফ্যাটি অ্যাসিডটা কিসে কনভার্ট হয়ে যায়, ট্রান্স ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। ওকে, আচ্ছা, চলে আসি আমরা পরের অংশটুকুতে। এখানে একটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে, এটা কিন্তু খুবই ভালো মতো করে মুছতে করে ফেলতে হবে। সেটা হলো এই অংশটা, যে ওমেগা-3 এবং ওমেগা-6 এগুলো হলো অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। তোমরা অত্যাবশ্যকীয় প্রোটিন পড়ছো না, সবাই পড়ছে হয়তো অত্যাবশ্যকীয় প্রোটিন। আর এবং দেখো যেগুলো ওমেগা-3 এবং ওমেগা-6 এরা হলো অত্যাবশ্যকীয়। এরা কি হয়, দেহে তৈরি হয় না, তাই খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। কোথায় পাওয়া যায়, এরা সাধারণত যে বাদামগুলো বা মাছের তেল, বাদাম কিংবা মাছের তেলে আসলে ওমেগা-3 কিংবা ওমেগা-6 পাওয়া যায়। কি কাজ করে দেখো তো, এরা খুবই ভালো একটা কাজ করে, এরা আমাদের চোখ এবং ব্রেনের জন্য অনেক দরকারি। এই যে এই লাইনটা, ব্রেন এবং চোখের জন্য এরা বা গঠনে এদের অধিক প্রয়োজন হয়। ঠিক আছে, তার মানে যারা একটু বুদ্ধিমান হতে চায় তাদেরকে এই ওমেগা-3 কিংবা ওমেগা-6 খেতে হবে, কেন এটা আমাদের ব্রেন ট্রেন গঠনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো পালন করে। ঠিক আছে, আচ্ছা, একজন কোশ্চেন করেছে রত্না আক্তার, যে তাহলে দোকানের তেলগুলো কি ট্রান্স? হ্যাঁ, অবশ্যই। যেই তেলটা তারা সকালে হয়তো সিজ ছিল, বাট ওটাকে এতবার হিট পাইছে, বারবার ইউজ করার কারণে একই তেল, ওটা এক সময় এসে কী হয়ে যায়, ট্রান্সে পরিণত হয়। আশা করি রত্না তার অ্যান্সারটা পেয়ে গেছে। আচ্ছা, তো দেখো চলে আসি আমরা পরের অংশটিতে, সেটা হলো মোম। মোম মানে কি, এই যে তোমরা যে পড়াশোনার কাজে কারেন্ট চলে গেলে আমরা মোম জ্বালাই না, সেই মোম। এখন আমরা মনে আসি যে এতক্ষণ ধরে কিন্তু আমরা গ্লিসারল ইউজ করতেছিলাম। গ্লিসারল কিন্তু 3 হাইড্রক্সিল আয়ন বিশিষ্ট একটা অ্যালকোহল ছিল, 3টা হাইড্রক্সিল ছিল ওখানে। কয়টা ছিল, 3টা হাইড্রক্সিল ছিল। গ্লিসারলে কিন্তু 3টা হাইড্রক্সিল ছিল, তার সাথে কি হচ্ছিল, 3টা ফ্যাটি অ্যাসিড যুক্ত হচ্ছিল। এটা আমাদের তৈরি হচ্ছিল ট্রাইগ্লিসাইড, যেটা তোমরা একটু আগেই পড়লা। বাট মোম বা ওয়াক্স যেটা আছে, এটা কিন্তু মনোহাইড্রিক অ্যালকোহল ইউজ করা হয়। এখানে কিন্তু ট্রাইহাইড্রিক অ্যালকোহল ইউজ করা হয়েছিল, তাই না, 3টা হাইড্রক্সিল ছিল, তার মানে ট্রাইহাইড্রিক অ্যালকোহল ছিল। বাট এইটা কি হয়ে যাবে, মনোহাইড্রিক অ্যালকোহল পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপর আমরা চলে আসি পরের অংশটুকুতে, যেটাকে আমরা বসি মোমকে আমরা ইউজ করি। মোম হলো রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়,
ঠিক আছে, এখানে হাইড্রোজেন কার্বনে কোনো ডাবল বন্ড থাকে না। কেন দেখো, এটা তো সবগুলো কি সম্পৃক্ত, তাই না? অসম্পৃক্ত হলেও নিয়ে ডাবল বন্ড থাকতো। এবং ফ্যাটি অ্যাসিডের পরিসর কত 14 থেকে 36, এটা মনে রাখতে পারলে তোমাদের ভালো। এবং অ্যালকোহলের পরিসর হলো 16 থেকে 36, এখানে 16 লেখাটা ভুল মিশে গেছে, আসলে অ্যান্সার হবে 16 থেকে 36। তাহলে দেখো কার্বনের পরিসরটা কিন্তু অনেক লম্বা, অনেকগুলো কার্বন, 14 থেকে 36 কার্বন বিশিষ্ট ফ্যাটি অ্যাসিড এবং 16 থেকে 36 কার্বন বিশিষ্ট অ্যালকোহল মিলে কিন্তু কি হচ্ছে, এই আমাদের ওয়াক্সটা বা মোম তৈরি হচ্ছে। এবং মনে রাখতে হবে, আগে কিন্তু লিপিডগুলোতে ট্রাইহাইড্রিক অ্যালকোহল ইউজ করা হয়েছিল, বাট এখন কি ইউজ করা হচ্ছে, মনোহাইড্রিক অ্যালকোহল ইউজ করা হচ্ছে। তো সে মোমের কাজ তোমরা একটু রিডিং নিয়ে নিও, মোমের কাজগুলো অবশ্যই মনে রাখতে পারলে তো ভালো অবশ্যই। তো রিডিং দিতে হবে তোমাদেরকে যে মোমের কী কী ধরনের কাজ রয়েছে, রিডিং দিলেই তোমরা পারবা, কোনো ধরনের কঠিন লাগার কথা না। চলে আসি আমরা পরের অংশটিতে, সেটা হলো এই অংশটা, ফসফোলিপিড। ফসফোলিপিড অংশটা এগুলো হলো যৌগিক লিপিড শুরু হলো। যৌগিক প্রোটিন যখন তোমরা পড়ছিলে তখন কিন্তু দেখছো না, সবগুলোর নামের শেষে প্রোটিন ছিল। তাহলে দেখো এখানে দেখো যৌগিক লিপিডের নামগুলো শেষে কিন্তু প্রোটিন লিপিড রয়েছে, যেমন ফসফোলিপিড, গ্লাইকোলিপিড, সালফোলিপিড, সব নামের শেষে কিন্তু কি রয়েছে, লিপিড শব্দটা রয়েছে। চলে আসে আমরা ফসফোলিপিডে, তার মানে কি এখানে সব কিছু সেম থাকবে, খালি একটা ফসফরাস অংশ, ফসফরাসের একটা অংশ যুক্ত থাকবে, ফসফরাসের একটা আয়ন এটার সাথে যুক্ত থাকবে। উদাহরণ কী কী আছে দেখো তো, লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোজেন। লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোজেন। ওকে, তোমরা এই জিনিসটা আমি শিওর তোমরা আগেও পড়ছো, কোথায় পড়ছো বলো তো, যখন তোমাকে সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি পড়ানো হয়েছিল তখন কিন্তু ওই জিনিসটা কিন্তু তোমরা ওখানেই পড়ছো। কেন, এই ফসফোলিপিডগুলো কি একটু কি বললাম যে সব ধরনের কোষীয় মেমব্রেন তৈরি করতে সাহায্য করে, তোমরা কিন্তু তখনও আবার পড়ে থাকবে এবং ওখানে আবার লেখা আছে যে লেসিথিন, সেফালিন এবং প্লাজমালোজেন নামক কয়েকটা ফসফোলিপিড ওখানে পাওয়া যায়। তার মাঝখানে লেসিথিন এটা সবচেয়ে কমপ্লেক্স বা জটিল অংশ, মানে জটিল স্ট্রাকচার আর কি, ঠিক আছে। আর ফসফোলিপিডের এই ফসফোটাইডিক যে অ্যাসিড রয়েছে এটার সাথে সরল, নাম বড় কিন্তু স্ট্রাকচার সরল, ঠিক আছে। নামটা কঠিন বাট স্ট্রাকচারটা সরল। কিন্তু এই যে বললাম ফসফোলিপিডগুলোর মাঝখানে সঠিক স্ট্রাকচারটা কঠিন হলো লেসিথিনের, ঠিক আছে। আচ্ছা, কাজগুলো অবশ্যই যে বললাম, কোষ ঝিল্লি তৈরি করতে সাহায্য করে, আয়ন বাহক হিসেবে কাজ করে, মানে আয়নটাকে ক্যারি করতে সাহায্য করে, প্রস্থেটিক গ্রুপ হিসেবে কাজ করে। প্রস্থেটিক গ্রুপ কি এটা আমি একটু খুব ভালো মতো করে বলে ফেলেছি। 4 নম্বর পয়েন্টটা ভুল করাই যাবে না, ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ফসফোলিপিড রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। আচ্ছা, এই পার্টটা তোমরা একটু হালকা করে দেখে নিও। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পরের অংশটুকুতে, সেটা হলো কোষের ভেদ্যতা এবং পরিবর্তন ক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে এবং উদ্ভিজ্জ তেলগুলো ফসফোলিপিড সমৃদ্ধ। এই পার্টটা কিন্তু তোমরা পড়লে তোমাদের খুব ভালো মতো করেই মনে থাকার কথা, ঠিক আছে। এরপরে চলে আসি আমরা পরের অংশটুকুতে, গ্লাইকোলিপিড। কী হবে, গ্লাইকোলিপিড। দেখো গ্লাইকোলিপিডটা কি, যখন এই বললাম যে ফসফোলিপিডের সাথে যখন গ্লুকোজ যুক্ত হবে নর্মাল লিপিডের সাথে, তখন আমরা সেটাকে বলবো গ্লাইকোলিপিড। নর্মাল গ্লুকোজের সাথে যখন লিপিড যুক্ত হবে তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড, ঠিক আছে। এটা উদ্ভিদের যে ফটোসিনথেটিক অঙ্গগুলো রয়েছে, এটা মানে কি এত হলে কি ওদিকে তো শেয়ার দিচ্ছে গ্রুপটাতে সব দিতেছি। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখো এখন আমরা চলে আসি গ্লাইকোলিপিড। গ্লাইকোলিপিড মানে কি বলেই ফেললাম যে লিপিডের সাথে যখন কার্বোহাইড্রেট বা গ্লুকোজ যুক্ত থাকবে, গ্লাইকো আছে না, যখন গ্লুকোজ যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো গ্লাইকোলিপিড, ঠিক আছে। তো দেখি তাহলে এখন দেখো ক্লোরোপ্লাস্টের মেমব্রেন যেটা রয়েছে, ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে কিন্তু গ্লাইকোলিপিডটা অনেক বেশি পরিমাণে থাকে। এটা মাথায় রাখতে হবে যে ক্লোরোপ্লাস্টের মেমব্রেনে গ্লাইকোলিপিড অনেক বেশি পরিমাণে থাকে। এবং আরেকটা কি দেখো, সূর্যমুখী এবং তুলার বীজ থেকেও গ্লাইকোলিপিড পাওয়া যায়। এই লাইনগুলো তোমাকে অবশ্যই খুব ভালো মতো করে মনে রাখতে হবে। এবং তোমরা কোষ ঝিল্লি পড়ার সময় আরেকটা লাইন তোমরা খুব ভালো মতো করে পড়েছিলা, গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স, এটা তোমরা আবার বললাম যে কোষীয় ঝিল্লি যখন পড়েছিলা তখন কিন্তু এই গ্লাইকোক্যালিক্সটা তোমরা খুব ওখানে ভালো মতোই জানতে পেরেছিলা। এবং লিপিডের সাথে যে গ্যালাক্টো যুক্ত হয় তখন তাকে আমরা বলবো গ্যালাক্টোলিপিড, খুবই সহজ, ঠিক আছে। এই হলো আমাদের গ্লাইকোলিপিডের কাজ। ওকে, চলে আসি আমরা পরের অংশটিতে, সেটা হলো সালফোলিপিড। সেটা হলো কি, সালফোলিপিড মানে কি, লিপিডের সাথে যখন সালফার যুক্ত থাকবে তখন তাকে আমরা বলবো সালফোলিপিড। এবং দেখো এটা মাত্র একটা জায়গায় সীমাবদ্ধ, এর যে প্রাচুর্যটা এটা শুধুমাত্র একটা অংশে সীমাবদ্ধ, সেটা কি, সেটা হলো ক্লোরোপ্লাস্ট।
এই ক্লোরোপ্লাস্টে শুধুমাত্র এই সালফোলিপিড পাওয়া যায়। তার মানে যেই ধরনের প্লাস্টিডে ক্লোরোফিল বিদ্যমান সেখানে শুধুমাত্র কাকে পাওয়া যাবে, সালফোলিপিডটাকে পাওয়া যাবে। ঠিক আছে, এই লাইনটা তোমরা খুব ভালো মতো করে এইভাবে মনে রাখতে পারো। চলে এসে আমরা লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন মানে কি, লিপিডের সাথে যখন প্রোটিন যুক্ত হয় তখন তাকে আমরা বলি লিপোপ্রোটিন। এটা কই থাকে, মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট এইখানে শুধুমাত্র লিপোপ্রোটিন থাকে। মাইটোকন্ড্রিয়া কেন থাকে, মাইটোকন্ড্রিয়া যেহেতু শক্তি উৎপন্নের সাথে জড়িত, এই লিপোপ্রোটিনও কিছুটা শক্তি উৎপাদন করতে সাহায্য করে, এই জন্য মাইটোকন্ড্রিয়া থাকে। এবং ওই যে বললাম ক্লোরোপ্লাস্টেও এইটা লিপোপ্রোটিনটা থাকে। ঠিক আছে, এই হলো মোটামুটি তোমাদের এই জিনিসটা। প্রশ্ন যদি কখনো আসে যে নিচের কোন যৌগিক লিপিডটা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে সংযুক্ত বা জড়িত, অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে কিন্তু লিপোপ্রোটিন। এই লিপোপ্রোটিন কিন্তু কী হয়, লিপোপ্রোটিন হলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইনের সাথে সংযুক্ত। ঠিক আছে, এই পার্টটা তোমাকে খুব ভালো মতো করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন তোমাকে কোশ্চেন করি তো আবার, বলো তো চর্বি কিংবা তেল কে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত এবং কে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত? দেখি তো কে সবাইকে অ্যান্সার করতে পারে। চর্বি আর তেলের মাঝখানে কে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত এবং কে অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড নিয়ে গঠিত? সবার আগে কে অ্যান্সার করে দেখি। আচ্ছা, একজন খুব সুন্দর অ্যান্সার দিয়েছে, চর্বি হলো স্যাচুরেটেড এবং তেলটাই হলো আনস্যাচুরেটেড। আমি একটু কি বললাম তেল, তাই না? আতে হলো আনস্যাচুরেটেড, তার মানে কি অসম্পৃক্ত কে তেল, আর চর্বি হলো কি স্যাচুরেটেড। এক্সিলেন্ট, খুবই ভালো। চলে আসে আমার পরের অংশটিতে, সেটা হলো লিপিড প্রোফাইল। সেটা কি লিপিড প্রোফাইল। তখন দেখি আমরা, তোমরা সবাই তো শুনছো যাদের বাবা মায়ের আসলে হার্টের মানে রোগ রয়েছে তাদের দেখবা যে কিছুদিন পর পর লিপিড প্রোফাইল করতে হয়। এটা আসলে এক ধরনের মেডিকেল টেস্ট বলতে পারো, যেই টেস্টটাতে আমরা রোগীর থেকে ব্লাড কালেক্ট করি এবং ব্লাড কালেক্ট করার মাধ্যমে আমরা টেস্ট করে দেখি যে সেইখানে রক্তের মধ্যে কি পরিমাণ লিপিড বিদ্যমান বা কোন ধরনের লিপিডগুলো বিদ্যমান, তাকে আমরা আসলে এই টেস্টের মাধ্যমে এটা আমরা নির্ণয় করে থাকি। তাহলে দেখো তো এই লিপিড প্রোফাইলের অংশ কী কী বা কোন কোন জিনিসপত্রগুলো আসলে আমরা ব্লাডে দেখি এই লিপিড প্রোফাইলের মাধ্যমে, সেগুলো আমাদের আগে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো কী কী পাই আমরা। টোটাল কোলেস্টেরল, এইচডিএল, এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড। ঠিক আছে, এই চারটা জিনিস আমরা আসলে দেখে থাকি। টোটাল কোলেস্ট্রল মানে কি, যত কোলেস্ট্রল আছে সবগুলো আসলে একসাথে আমরা টোটাল কোলেস্ট্রল বলি। এইচডিএল মানে কি, এইচডিএল মানে হলো হাই ডেন্সিটি লিপোপ্রোটিন, যেই লিপোপ্রোটিনগুলো অনেক হাই ডেন্সিটি তাদেরকে আমরা কি বলি, হাই ডেন্সিটি লিপোপ্রোটিন। এলডিএল মানে কি, লো ডেন্সিটি লিপোপ্রোটিন। এবং লাস্ট হলো ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কি তোমরা অলরেডি জানো। ওকে, তো মনে রাখবা এইচডিএল হলো ভালো স্ত্রী, এভাবে মনে রাখতে পারো। এইচডিএল কি, ভালো স্ত্রী। তার মানে কি, এইচডিএল হলো ভালো, শরীরের জন্য ভালো এটা। ঠিক আছে, ভালো জিনিস দেখবা একটু কম করে থাকে, দেখছো অনেক কম করে আছে তাই না, ভালো জিনিস কম করে থাকে। এবং এটা কাদের দেহে বেশি পাওয়া যায়, মনে রাখবা স্ত্রীদের দেহে বেশি পাওয়া যায়। চলে আসে আমরা এলডিএল। এলডিএল হলো খারাপ এবং পুরুষ, খারাপ পুরুষ। আবার ছেলেরা আবার মন খারাপ করে না যে পুরুষ খারাপ পুরুষ বললাম। ঠিক আছে, খারাপ পুরুষ। তাহলে কি হবে দেখো তো, পুরুষদের দেহে কাকে পাওয়া যাবে, কাকে বেশি পাওয়া যাবে, এলডিএলকে বেশি পাওয়া যাবে। এবং এলডিএলটা কিন্তু শরীরের জন্য খারাপ, এটা আমাদের শরীরে এই যে হৃৎপিণ্ডে যে সকল রোগ রয়েছে এই রোগগুলো সৃষ্টি করে থাকে। তোমাদেরকে যেটা পড়তে হবে এখান থেকে সেটা হলো এই ডিজায়ারেবল অ্যামাউন্টগুলো পড়তে হবে, এটা পড়তে পারলে এনাফ। ডিজায়ারেবল মানে কি, এতর মধ্যে থাকা ভালো। যেমন দেখো টোটাল কোলেস্ট্রল 200-র নিচে, 200 মিলিগ্রাম বা ডিএল এর চেয়ে কম থাকা ভালো। এইচডিএল যেহেতু আমি বলছিলাম ভালো, ভালো জিনিস যত ভালো থাকবে বেশি থাকবে তত ভালো। এই জন্য এইচডিএলটা কত বেশি থাকতে হয়, 40 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকতে হয়। এলডিএলটা কত কম থাকতে হয়, 100-র চেয়ে কম থাকতে হয়। কেন, খারাপ জিনিস তো কম থাকেই ভালো তাই না, 100-র চেয়ে কম থাকতে হয়। ঠিক আছে, এবং ট্রাইগ্লিসারাইডটা কী থাকতে হয়, এটা 150-এর চেয়ে কম থাকাটা ভালো। তাহলে দেখো এই যে লিপিড প্রোফাইলের কী কী আমাদের কিন্তু এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে, নিচের কোনটি লিপিড প্রোফাইলের অংশ নয়। তাহলে কিন্তু লিপিড প্রোফাইলের অংশ এই চারটা কিন্তু খুব ভালো মতো করে মনে রাখতে হবে। ঠিক আছে, এবং তাদের ডিজায়ারেবল ভ্যালুগুলো রয়েছে, এই ভ্যালুগুলো তোমাদেরকে খুবই ভালো মতো করে মনে রাখতে হবে। ঠিক আছে, চলে আসি আমরা পরের অংশটুকুতে, সেটা হলো উদ্ভূত বা উৎপাদিত লিপিড। ঠিক আছে, তোমরা জাতক শব্দটা জানো না, মানে কোনো একটা বড় যৌগ থেকে যখন একটা নতুন যৌগ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি, জাতক বলে থাকি। ঠিক আছে, আচ্ছা দেখো জাতকের মধ্যে এখানে কি রয়েছে, যে যৌগিক লিপিডের আদ্র বিশ্লেষণের মাধ্যমে যেই সকল জিনিসপত্র তৈরি হয় বা যেই সকল লিপিড তৈরি হয় তাকে আমরা বলি উদ্ভূত লিপিড। ঠিক আছে, এখানে কি থাকে, C5H8 নামক পলিমার দিয়ে গঠিত থাকে
তাকে আমরা বলি টার্পিনয়েডস লিপিড বলি। যে সকল যৌগ C5H8 পলিমার দিয়ে গঠিত থাকে তাকে আমরা বলি টার্পিনয়েডস লিপিড। চলো আমরা টার্পিনয়েডস আবার 3 প্রকার, ঠিক আছে, স্টেরয়েড, টার্পিন এবং রাবার। ওই যে বললাম টোস্টার দিয়ে মনে রাখতে পারো, টোস্টার, টোস্টারের টতে কি টার্পিন, স্টাতে কি স্টেরয়েড এবং রতে কি রাবার। একটু কি তোমাদের বলা যেটাকে আমরা টোস্টার দিয়ে মনে রাখতে পারি উদ্ভূত লিপিডদেরকে। খুব সহজভাবে যে আমরা আরেকটু দেখি যে স্টেরয়েড আসলে কি। স্টেরয়েডকে মনে রাখবা সকল ঔষধের একটা কমন ঔষধকে বলা হয় স্টেরয়েড। মানে অনেক কিছু দেখবা যে অনেক ডাক্তার দেখবা স্টেরয়েড দিয়ে থাকে। স্টেরয়েড আসলে কি করে, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতাকে একটু কমায় দেয়। তাহলে এই রোগ হওয়ার কারণে যে সকল সিমটমস প্রকাশ পাচ্ছিল এই সিমটমসগুলো কিন্তু অনেকটা কমে যায়। যেমন হোমিওপ্যাথিক ঔষধ খেলে খুব তাড়াতাড়ি কাজ করে, তাই না? বাট এই হোমিওপ্যাথি ঔষধ কিন্তু সবগুলো আসলে স্টেরয়েড, মোটামুটি অলমোস্ট হলো স্টেরয়েড। বা স্টেরয়েড কিন্তু শরীরের থেকে বেশি পরিমাণে খাওয়া কিন্তু অবশ্যই ঠিক না, এটার কারণে আমাদের হরমোনাল কিছু চেঞ্জেস আসতে পারে। চলো সে আমরা স্টেরয়েড, তাহলে এটা আমাকে দেখে নিই যে স্টেরয়েড আমাদের কী কী কাজে লাগে এবং কতটা গুরুত্বপূর্ণ। এখানে আসি আমরা, দেখো কোনো একটা যৌগে যদি একাধিক হাইড্রক্সিল থাকে তখন তাকে আমরা কি বলি, স্টেরল। হাইড্রক্সিল থাকলে, ওই যে অল থাকলে এটাকে আমরা বলবো স্টেরল। উদাহরণ আছে অনেকগুলো স্টেরলের, কোলেস্টেরল যেটা আমাদের শরীরে পাওয়া যায়, স্টিগমা স্টেরল পাওয়া যায়, আর্গোস্টেরল পাওয়া যায়, বিটা সিস্টোস্টেরল পাওয়া যায়, সবগুলো কিন্তু স্টেরল আছে। লাস্টে রয়েছে ডিজিটালিন, এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ কজ। ডিজিটালিন কিন্তু হার্টের ট্রিটমেন্টে ইউজ করা হয়। খুবই ভালো মতো করে মনে রাখো, ডিজিটালিনকে কী করা হয়, হার্টের যে রোগ, এই রোগগুলোর নিরাময়ে ইউজ করা হয়। চলে আসি আমরা এই অংশতে, নিউরোস্পোরা এবং ইস্ট, এখানে আর্গোস্টেরল পাওয়া যায়। নিউরোস্পোরা এবং ইস্টে কি পাওয়া যায়, আর্গোস্টেরল। এটা মনে রাখতে পারি, কারো মনে করো ঝগড়া হয়েছে, ঠিক আছে, তো ঝগড়া হলে আমরা কি বলি, তোর বিপক্ষে আমি আইনি পদক্ষেপ নিব, বলি না, আইনি পদক্ষেপ নিব, আইনি বলে না, আইনি পদক্ষেপ। তাহলে দেখো আইনিতে হলো, আতে হলো আর্গোস্টেরল, ইতে হলো ইস্ট এবং নিতে হলো নিউরোস্পোরা। তাহলে দেখো আর্গোস্টেরল কোথায় পাওয়া যায়, নিউরোস্পোরা এবং ইস্টে পাওয়া যায়। নিউরোস্পোরা এবং ইস্টে পাওয়া যায় কাকে, আর্গোস্টেরলকে, ঠিক আছে। এবং আলু যে খাই আমরা, এই জন্য তো আমাদের কি হয়, কোলেস্ট্রল বেড়ে যায়। আলু এবং চুপড়ি আলুতে কি পাওয়া যায়, কোলেস্ট্রল, তাই না? আমরা তো বাঙালিরা তো সব খাবারের মাঝখানে আলু ঢুকাই দিই, তাই না? তো দেখা যায় যে এই জন্য বাঙালিদের কি হয়, হার্টের রোগ বেশি হয়। তাহলে আলু এবং চুপড়ি আলুতে কী পরিমাণে কী পাওয়া যায়, কোলেস্ট্রল, অধিক পরিমাণে কোলেস্ট্রল প্রাণীদেহে পাওয়া যায়, ঠিক আছে। বা কুরবানি ঈদের পর সবারই কোলেস্ট্রল লেভেল হাই হয়ে থাকে, এত বেশি গরুর মাংস খায়। এই জন্য প্রাণীর যে মাংসগুলো রয়েছে এগুলোতে কিন্তু কোলেস্ট্রলটা অনেক বেশি পরিমাণে থাকে। কোলেস্ট্রল কয় প্রকার, 2 প্রকার। আমি একটুকে বলে ফেলছি, কোলেস্ট্রল হলো 2 প্রকার, কি এলডিএল এবং এইচডিএল। আমি একটুকে বলে ফেলছি, এইচডিএল মানে কি, ভালো স্ত্রী, মানে কি এইচডিএলটা শরীরের জন্য ভালো, কাদের দেহে বেশি পাওয়া যায়, স্ত্রী। আর লো ডেনসিটি এলডিএলটা কি বলছি আমি, খারাপ পুরুষ, ঠিক আছে। খারাপ পুরুষ মানে কি, খারাপ, শরীরের জন্য খারাপ, এবং কাদের দেহে বেশি পাওয়া যায়, পুরুষদের দেহে বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। তো এই হলো মোটামুটি আমাদের এখানকার পড়াশোনাগুলো, এবং তোমাদেরকে এই লেভেলগুলো মনে রাখতে হবে, এবং রক্তের স্বাভাবিক মাত্রা কতটুকু এটাও তোমাদেরকে খুব ভালো মতো করে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলে আসি আমরা পরের অংশটুকুতে। আমরা মোটামুটি শেষ দিকে চলে আসছি। এই যে টার্পিনস মানে কি, তোমরা যখন কাঠের দোকানে পাশ দিয়ে যাও, দেখো একটা খুব সুন্দর গন্ধ নাকে এসে লাগে, তাই না? এই সুন্দর গন্ধটা আসলে কি, বার্নিশ করা হয়, মানে টার্পিন দিয়ে কিন্তু আসলে কাঠগুলো বার্নিশ করা হয়, সুন্দর একটা গন্ধ আসে। অনেকের কাছে গন্ধটা ভালো লাগে, অনেকের কাছে ভালো লাগে না। তো এই গন্ধটাই হলো সুগন্ধি জিনিসটাকে কি বলি আমরা, টার্পিনস, ঠিক আছে। এটাকে বলি আমরা টার্পিনস। এখান থেকে এটুকু বললে এনাফ। তবে সময় রাবার, এই যে রাবার দিয়ে যে আমরা অনেক ধরনের জিনিসপত্র তৈরি করি, ঠিক আছে। তো এই যেটাকে আমরা কী বলি, রাবার কি হয়, কোত্থেকে পাওয়া যায় এই জিনিসটা মনে রাখতে হবে। রাবার 2 ধরনের হতে পারে, একটা হলো প্রাকৃতিক রাবার আর একটা হলো সিনথেটিক রাবার, বা এটাকে কী বলা হয়, গাম রাবারও বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো কোথায় কোথায় পাই আমরা, এই যে বিভিন্ন টায়ার তৈরি করতে পাই, ঠিক আছে। আবার দেখো গ্লাভস, ইরেজার, আঠা, এগুলোতে আসলে আমরা রাবারগুলো পেয়ে থাকি। ওকে, এটুকু মনে রাখতে পারলে তোমাদের এনাফ। আচ্ছা, এবার আসলে আমরা ভিন্ন ধর্মী লিপিডে চলে আসি। এই পার্টটা কিন্তু তোমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ সাথে বা গুরুত্বের সাথে পড়তে হবে, ঠিক আছে। তো আমরা খেয়াল করে দেখি কী কী আছে এখানে। ক্যারোটিনয়েডস, কী কী রয়েছে, ক্যারোটিনয়েডস মানে কি, ক্যারোটিন যাদের মধ্যে রয়েছে, ক্যারোটিন আসলে কমলা রঙের একটা পিগমেন্ট, ঠিক আছে, বা রঞ্জক, মানে যারা কমলা রঙের একটা রঞ্জক বা অংশ আর কি। এটা কি করে, এটা ফটোট্রপিজম ঘটায়। কি ঘটায়, ফটোট্রপিজম ঘটায়, ঠিক আছে। এই লাইনটা রয়েছে, বিটা ক্যারোটিন আলোক অনুধাবন করে অথবা ফটোট্রপিজম ঘটায়। কথাটা অর্থ কি, আমরা একটু ভেঙে যদি পড়ার চেষ্টা করি তাহলে কি হবে, সেটা হলো ফটো শব্দের অর্থ কি, আলো,
বা লাইট, ঠিক আছে। আর ট্রপিজম শব্দের অর্থ কি মনে রাখবা, অভিমুখে যাত্রা, অভিমুখে যাত্রা। তাহলে ফটোট্রপিজম শব্দের অর্থ কি, আলোর অভিমুখে যাত্রা বা লাইটের অভিমুখে যাত্রা। তোমরা দেখবা একটা গাছ সবসময় কিন্তু সূর্যের দিকে বাড়তে থাকে, তাই না? একটা গাছ সূর্যের দিকে বাড়তে থাকে, তার মানে কি এই গাছটা ফটোট্রপিজম ঘটাচ্ছে, সূর্যের দিকে বাড়তেছে, সূর্যের দিকে যাত্রা করতেছে, ঠিক আছে। এখানে হেল্প করতেছে কে, এখানে হেল্প করতেছে হলো এই যে বিটা ক্যারোটিন। ওকে, বিটা ক্যারোটিন। বিটা ক্যারোটিন ভেঙে 2 অণু ভিটামিন এ তৈরি হয়, যেটা থেকে পরবর্তীতে রডোপ্সিন তৈরি হয়। এই রডোপ্সিন কোথায় থাকে, রেটিনায় থাকে, ঠিক আছে। তোমরা এটা পড়বা চ্যাপ্টারটা, যে রেটিনায় কি থাকে, রডোপ্সিন নামে একটা পিগমেন্ট বা রঞ্জক থাকে, রডোপ্সিন অথবা আয়োডোপ্সিন। রডোপ্সিন রাতের বেলা দেখতে সাহায্য করে, আয়োডোপ্সিন দিনের বেলা দেখতে এবং রঙিন জিনিসপত্র দেখতে সাহায্য করে। এটা আমাদের রেটিনাতে থাকে, চোখের যে রেটিনা রয়েছে সেই রেটিনায় থাকে। আচ্ছা, ডিমের কুসুম, গাজর, টমেটো, এই সকল জায়গায় বিটা ক্যারোটিন পাওয়া যায়। মনে রাখবা সব ধরনের কমলা জিনিসপত্র যেটা রয়েছে, ওই কমলা দেখতে যে জিনিসপত্রগুলো, সেখানেই কাকে পাওয়া যায়, বিটা ক্যারোটিন পাওয়া যায়। যেমন গাজর কিন্তু কি হয়, গাজর হলো কমলা, কমলা রঙের। টমেটো কি, টমেটো তো মোটামুটি কমলা কিংবা লাল রঙের, লাল কিংবা কমলা রঙের জিনিসপত্রে এই বিটা ক্যারোটিনটাকে বেশি পরিমাণে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, তারপরে সময় স্টেরয়েড। মনে রাখবা আমাদের শরীরে যত ধরনের যৌন হরমোন রয়েছে, সব ধরনের যৌন হরমোনগুলোই কি, সব ধরনের যৌগ হরমোনগুলোই হলো স্টেরয়েড, ঠিক আছে। সব ধরনের যৌন হরমোন, যেমন দেখো ছেলেদের টেস্টোস্টেরন, মেয়েদের এস্ট্রোজেন, এই জিনিসপত্রগুলো সবগুলোই হলো কি, সবগুলো হলো স্টেরয়েড। ওকে, তো এটা তোমাদেরকে খুব ভালো মতো করে মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে পারলে তোমাদের জন্য এনাফ। চলে আসি আমরা পরে অংশটাতে, ভিটামিনস। ভিটামিনসটা আমরা কীভাবে মনে রাখবো, যে কোন ভিটামিনের কারণে কোন কোন রোগ সৃষ্টি হয়। তোমাদের সবাইকে যদি কোশ্চেন করি যে ভিটামিন এর অভাবে কী রোগ হয়, তোমরা সবাই বলবো যে রাতকানা রোগ হয়, ঠিক আছে। বাট ভিটামিন এর অভাবে কিন্তু আরও দুটো অংশ হয়, এক হলো ত্বক শুষ্ক হয় এবং রাতকানা রোগ হয়, সাথে বৃদ্ধিও রহিত হয়। তো নর্মালি ইউজ করলে সবাই খালি একটাই বলে রাতকানা, বাট আসলে আরও দুটো জিনিস হয়, এক ত্বক শুষ্ক হয়ে যায় এবং বৃদ্ধিও রহিত হয়ে যায়। ওকে, ভিটামিন ডি থেকে কি হয়, ক্যালসিয়াম শোষণ নিয়ন্ত্রণ করে। নর্মালি আমরা কি বলি যে বলি যে ক্যালসিয়াম খাইতে হবে, কারো যে মানে হাঁটুতে ব্যথা হয়, হাড়ে ব্যথা হয়, খালি বলি যে ক্যালসিয়াম খাইতে হবে, বাট ক্যালসিয়ামটাকে শোষণ করার জন্য ভিটামিন ডিকে দরকার কিন্তু। তো ভিটামিন ডি করে ক্যালসিয়াম শোষণ করে। এটা যদি না থাকে তাহলে কি হয়, না থাকলে বাচ্চাদের হয় রিকেটস, বাচ্চাদের কি হয়, রিকেটস নামে একটা রোগ হয়, যেখানে বাচ্চাদের পায়ের হাড়টা বেঁকে যায়। আর বুড়াদের কি হয়, বুড়াদের হয় হলো অস্টিওম্যালাসিয়া, অস্টিওম্যালাসিয়া, বুড়াদের কি হয়, অস্টিওম্যালাসিয়া, ঠিক আছে। আচ্ছা, খুবই ভালো। চলে আসে আমার পরের অংশটাতে, সেটা হলো ভিটামিন ই। তোমরা অনেকে যাদের চুল পড়ে তারা অনেক সময় ভিটামিন ই খাও, তাই না? বা চুল একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা স্কিন ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তখন আমরা ভিটামিন ই খাই। এই ভিটামিন ই এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ই কি, এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন ইটা হলো এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, তার মানে এটা অক্সিডেশন, রিডাকশন, এগুলোকে মানে ইয়ে করে, বিরত থাকে, ফুসকে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমার জন্য জানা খুব জরুরি যে ভিটামিন ই কী কাজে ব্যবহৃত হয়। ভিটামিন কে কী করে, সবুজ শাকসবজিতে পাওয়া যায় এবং এটা কী করে, আমাদের শরীরে রক্ত জমাট বাড়তে সাহায্য করে। কারণ যদি ভিটামিন কে এর অভাব থাকে তার কিন্তু রক্ত অনবরত ঝরতেই থাকবে। ওকে, তো মোটামুটি এই জিনিসগুলো, এদের মাঝখানে কোনটা পানিতে দ্রবণীয় কোনটা পানিতে অদ্রবণীয় এটাও মনে রাখার একটা নিউমোনিক তোমাদেরকে দিয়ে দিই। তোমরা সবাই হোয়াইট ব্লাড কর্পাসকেল বা শ্বেত রক্তকণিকাকে তো চিনোই, তাই না? তো মনে রাখবো এইভাবে, ডাব্লিউতে হলো ওয়াটার এবং বি এবং সি হলো পানিতে সেটা দ্রবণীয়। তার মানে দেখো পানিতে দ্রবণীয় কারা, বি এবং সি, আর পানিতে অদ্রবণীয় কারা তাহলে এডিইকে। তাহলে দেখো হোয়াইট ব্লাড কর্পাসকেল বা শ্বেত রক্তকণিকা দিয়ে তুমি কিন্তু এটা মনে রাখতে পারো কোন ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় এবং কোন ভিটামিনগুলো পানিতে দ্রবণীয় নয়, ঠিক আছে। আচ্ছা, চলে আসে আমার পরের অংশটুকুতে, জীবদেহে লিপিডের ভূমিকা। এটা তোমাদের খুব একটা বেশি লাগবে না আমার মনে হয়, কজ তোমরা এটা অলরেডি সবগুলো জেনেই আসছো। এবং লাস্টলি আমি তোমাকে বলি যে কী কী জিনিস জানতে হবে, সেটা হলে একটা জিনিস তোমাদেরকে বলি, এই যে প্রাণীদেহের ত্বকের নিচে তাপ নিরোধক হিসেবে কাজ করে। তার মানে কি, যাদের বডিতে চর্বি বেশি তাদের কিন্তু একটু মানে গরম লাগে, তাই না? মানে তাদেরকে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য
এই আমাদের ত্বকের নিচে কিন্তু কি থাকে, চর্বি থাকে, যেটা তাপ নিরোধক হিসেবে কাজ করে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি পরের অংশটুকুতে। পরের অংশটা চলে আসি, দেখি তো তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখি যে তোমরা কি কমেন্ট করছো। একজন জিজ্ঞেস করছে স্টেরয়েড কি ড্রাগ ভাইয়া? হ্যাঁ, স্টেরয়েড আমি বললাম যেটা ম্যাক্সিমাম ড্রাগ স্টেরয়েড দিয়ে অনেক সময় তৈরি হয়ে থাকে। জিমের লোকরা এটাকে ইউজ করে কিনা, জিমের সবাই ইউজ করে কথাটা এমন না, যে অনেকে হয়তো স্টেরয়েড দিলে যেটা হয়, আমি একটু কি বললাম, আমাদের সব দেহের যত ধরনের যৌন হরমোনগুলো রয়েছে, যেমন টেস্টোস্টেরন, এটা কিন্তু স্টেরয়েড খেলে বেড়ে যায়। তো এই হরমোনটা পরে আমাদের মাসেলগুলোকে একটু বাল্কি করতে বা বড় করতে সাহায্য করে। বাট আমি আবারও বলেছি, স্টেরয়েড কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ একটা জিনিস। বেশি পরিমাণে যদি তুমি নিয়ে ফেলো, তোমার শরীরে কিন্তু এটা হার্টের উপর প্রেশার ফেলবে, তোমার দেখবা যে ফেসটা অনেক বেশি পাফি হয়ে গেছে, অনেক ফুলে গেছে। তো অবশ্যই স্টেরয়েড নেওয়া মোটেও কোনো ভালো জিনিস না বেশি পরিমাণে, বাট অনেক সময় রোগ এর ট্রিটমেন্ট করতে আমাদেরকে স্টেরয়েড যুক্ত ড্রাগ বা মেডিসিন নিতে হয়। ওকে, আচ্ছা চলে আসি আমরা পরের অংশটুকুতে, সেটা হলো এই জিনিসগুলো তোমরা একটু দেখে নিও, এটাতে তেমন কিছু না বোঝার কিছু নাই। তো চলে আসি আমরা পরের অংশটুকুতে, এনজাইম, আমাদের পরের অংশটা চলে আসছি। এটা খুব মজার একটা টপিক, ঠিক আছে, আমাদের পড়লে ভালো লাগবে। দেখো এনজাইম, এনজাইম মানে কি, আগে বলছিলাম এনজাইম হলো এক ধরনের প্রোটিন, তাই না? তো প্রোটিন মানে কি, এনজাইম হলো একটু পশ প্রোটিন, মানে একটু ধনী টাইপের প্রোটিন। নর্মাল প্রোটিনের চেয়ে একটু বেশি ভাবর, ঠিক আছে, আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি, যেটা একটু বেশি ভাব বলা যায়। তো এখন দেখো আমরা চলে আসি যে এনজাইম শব্দটি প্রথম ব্যবহার করছেন কে। তা আমার একটা ফ্রেন্ড ছিল, বুঝছো, ও সব ওকারকে উকার বলতো, মানে জগকে যুগ বলতো, ঠিক আছে, যে এই যুগটা দিত যুগ, মানে জগকে সে যুগ বলতো। তাহলে সে কোনকে কি বলবে, কোন বলবে, তাই না? কোনকে কি বলবে, কোন বলবে। তার মানে বিজ্ঞানী কোন কি করছেন, এই এনজাইম শব্দটি সর্বপ্রথম ব্যবহার করছেন বিজ্ঞানী কোন। এবং এটা মনে রাখতে পারো, ইস্ট কোষে জাইমেজ, ইস্ট কোষে জাইমেজ কি হয়, আবিষ্কৃত হয় কত সালে, 1897 সালে। এটা চাইলে মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নাই। প্রথম ইউরিয়েজ এনজাইমটিকে কোষ থেকে পৃথক করেন কে, বিজ্ঞানী স্যামনার। এই পড়াগুলো তোমরা একটু চাইলে মনে রাখতে পারো, বাট সবাইকে মনে রাখতে হবে এনজাইম শব্দটি ব্যবহার করেন কে। অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে বিজ্ঞানী কোন। ওই যে কোনকে সবসময় কোন বলতো, ওকারকে উকার বলতো, তো তুমি এভাবে চাইলে এটা মনে রাখতে পারো। এনজাইমের ভৌত বৈশিষ্ট্যগুলো আমরা একটু খেয়াল করি। ভৌত বৈশিষ্ট্য, এনজাইমের ধর্মগুলো, আমি বলছিলাম এনজাইম আগে কি প্রোটিন ধর্মী, তাই না? এই তো জেনে গেল। এনজাইমগুলো কলয়েড রূপে অবস্থান করে। কলয়েড মানে কি, যে সকল পদার্থের আকৃতি 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে, তাকে আমরা কি বলি, কলয়েড। ওকে, এর কার্যকারিতা পিএইচ দ্বারা নিয়ন্ত্রিত। পিএইচ যদি কম বেশি হয়, তাহলে কিন্তু এর কার্যকারিতাও চেঞ্জ হয় বা পরিবর্তিত হয়। ওর এনজাইম কখন ভালো কাজ করে, 6 থেকে 9 পিএইচের মধ্যে, 6 থেকে 9 পিএইচের মাঝখানে এনজাইমটা সবচেয়ে ভালো থাকে, ভালো কাজ করে। অনেক সময় বলি না 9-6 করতেছে কেন, 9-6 মানে কি, অপচয় করা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা। তো মনে রাখতে পারি এইভাবে যে পিএইচটা 9-6 করতেছে কেন, তার মানে 6 এবং 9-এর মাঝখানে এনজাইম সবচেয়ে ভালো কাজ করে। এবং এটা হিট সেন্সিটিভ, এটা কি সেন্সিটিভ, হিট সেন্সিটিভ, ঠিক আছে। উদাহরণ দিই, 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা অনেক ভালো কাজ করে। 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটা অনেক ভালো কাজ করে। এনজাইম খুব অল্প মাত্রায় বিদ্যমান থেকে বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে। কিসের মতো, প্রভাবকের ন্যায় কাজ করে, ঠিক আছে। প্রভাবক দেখো না, খুব অল্প পরিমাণে থেকে বিক্রিয়ার হারটাকে দ্রুত করে দেয়। ওকে, আচ্ছা, তারপরে আমি চলে আসি পরের অংশটুকুতে, সেটা হলো এনজাইম শুধুমাত্র জীবিত কোষ থেকে উৎপন্ন হয়। পরেগুলোতে আর তেমন কোনো পার্থক্য নেই, প্রায় সব এনজাইমই পানিতে দ্রবণীয়। কেন, প্রোটিন যেহেতু পানিতে দ্রবণীয়, এনজাইমও তো পানিতে দ্রবণীয় হবেই। এবং একটু আগে আবারও বলছি, এনজাইম কিন্তু একটু পশ প্রোটিন, তাই না, একটু ধনী শ্রেণীর প্রোটিন। তো ওরা দেখো, ওরা কিন্তু অতি বেগুনি রশ্মি সহ্য করতে পারে না। অতি বেগুনি রশ্মিতে এনজাইমের কার্যকারিতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটাকে তোমরা একটু ভালো মতো জিনিসটা মনে রাখিও, ঠিক আছে। আচ্ছা, চলে আসি পরের অংশটুকুতে, এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য। এনজাইমের রাসায়নিক বৈশিষ্ট্য তোমাদের যারা এবার অ্যাডমিশন টেস্ট দিবা, তাদের জন্য খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না, বা যে জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই জায়গাটা আমরা একটু পড়ে ফেলি, ঠিক আছে। এই যে এই অংশটা, এই পার্টটুকু আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো প্রস্থেটিক গ্রুপ, কোফ্যাক্টর এবং কো এনজাইম। তো এটা আমরা একটু খুব ভালো মতো করে লক্ষ্য করি, এটা যে সব এনজাইমই প্রোটিন, ভালো মতো করে জানো। এবং কিছু কিছু এনজাইম রয়েছে যেখানে প্রোটিনের সাথে কিছু অপ্রোটিন অংশ রয়েছে। তোমরা সবাই জানো
সেই অপ্রোটিন অংশটাকে কি বলে? আচ্ছা কমেন্ট করো তো যে এনজাইমের সাথে যে অপ্রোটিন এনজাইম থাকে এটাকে আমরা কি বলি? এনজাইমের সাথে বা এনজাইম নামক প্রোটিনের সাথে যে অপ্রোটিন অংশ থাকে তাকে আমরা কি বলি? এটা দেখি কে সবাইকে অ্যান্সার করতে পারে। একটু আগে আমি বলছিলাম যে আমাদের পা কেটে ফেলতে হলে ওখানে একটা নকল পা লাগানো হয় যেটাকে আমরা প্রস্থেসিস বলি, প্রস্থেটিক্স। তো তাহলে প্রোটিনের সাথে এনজাইমের সাথে যে অপ্রোটিন অংশ যুক্ত থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি প্রস্থেটিক গ্রুপ। এই যে লিখাই তো ছিল এখানে, কি বলি এটাকে আমরা? প্রস্থেটিক গ্রুপ। কি বলি এটাকে? প্রস্থেটিক গ্রুপ। ঠিক আছে, তো এটা মনে রাখবা যে এনজাইম দুই প্রকার। এগুলো সরল এনজাইম যেখানে পুরোটাই প্রোটিন থাকে, কোনো ধরনের অন্য কিছু থাকে না, অপ্রোটিন কোনো অংশ থাকে না, তাকে আমরা বলি সরল এনজাইম, তাই না? আর কনজুগেটেড এনজাইম বা জটিল এনজাইম কাকে বলি আমরা? যেখানে প্রোটিনের সাথে অন্য কিছু যুক্ত থাকে তাকে আমরা কি বলি? কনজুগেটেড এনজাইম। আচ্ছা, এখন এই প্রস্থেটিক গ্রুপটা যদি মেটাল হয়, বা ধাতু হয়, যেমন যখন আয়রন, ম্যাগনেসিয়াম কিংবা জিঙ্ক হয়, তখন তাকে আমরা বলি কোফ্যাক্টর। কি বললাম? যেটা হলো এনজাইমের সাথে যে প্রস্থেটিক গ্রুপটা যুক্ত থাকে সে যদি কখনো কোনো মেটাল হয় তাকে আমরা কি বলি? কোফ্যাক্টর। বাট এদেরকে পূর্বে কি বলা হইতো? অ্যাক্টিভেটর বলা হইতো। কি বলা হইতো এদেরকে? অ্যাক্টিভেটর বলা হইতো। ঠিক আছে, আচ্ছা চলে আসি আমরা পরের অংশটুকুতে। কোএনজাইম মানে কি? কোএনজাইম মানে হলো এনজাইমের ছোট ভার্সন। সহজ কথায় এনজাইমের ছোট ভার্সন। ওকে, আচ্ছা এই জিনিসটা জানতে পারলে না, তোমার জন্য এটা এর চেয়ে বেশি কিছু লাগবে না। এই পার্টটাকে তোমরা খেয়াল করবা যে ভিটামিন B2 মনোফসফেট কাকে বলা হয়? FMN কে, ফ্লাভিন মনোনিউক্লিওটাইড। এখানে যতগুলো শর্ট ফর্ম আছে এই সবগুলো শর্ট ফর্ম তোমাদেরকে মুখস্থ করতে হবে। এটা তোমরা একটা মার্ক করে রাখো যে এই শর্ট ফর্মগুলো মুখস্থ করা মাস্ট। আচ্ছা চলে আসি পরের অংশটুকুতে, এনজাইমের কাজের কৌশল। এনজাইমের কাজের কৌশলটা এই ছবিটা দেখলেই বোঝা যায়। এই বিষয়টা খেয়াল করো যে A এবং B প্রথমে যুক্ত হতে পারছিল না, পরে একটা এনজাইম ওদেরকে হেল্প করতে আসলো, তারপরে কি হলো? এরা একটা কম্পাউন্ড তৈরি করলো। ঠিক আছে, একটা মানে মধ্যবর্তী যৌগ তৈরি করলো, এবং লাস্টে দেখো A এবং B মিলে কি তৈরি করলো? C এবং D তৈরি করলো। ঠিক আছে, তো এইভাবেই মূলত আসলে এনজাইমটা কাজ করে, যে ওরা আসলে A এবং B কে যুক্ত করে নতুন দুইটা কম্পাউন্ড তৈরি করছে। দেখো C এবং D, C যে তৈরি হয়েছে সে আসলে কি এই B এর কিছু অংশ নিয়েই আসলে সিটা তৈরি হয়েছে। তার মানে এদের মাঝখানে একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছিল। কেমিক্যাল রিয়াকশনটা প্রথমে হচ্ছিল না A এবং B এর মাঝখানে, আর যখন এনজাইম আসলো তখনই শুধুমাত্র এই কেমিক্যাল রিয়াকশনটা হওয়া সম্ভবপর হলো। তো এভাবে আসলে আমরা বুঝতে পারি যে এনজাইমগুলো কীভাবে কাজ করে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি পরের অংশটিতে, সেটা হলো এনজাইমের শ্রেণী বিভাগে চলে আসি। দেখো এনজাইমের শ্রেণী বিভাগের মাঝখানে কী কী রয়েছে? সরল এনজাইম কী কী আছে? সরল এনজাইম মানে কি? যে সকল এনজাইমটা পুরোটাই প্রোটিন, অন্য কিছু নাই, তাদেরকে আমরা বলি সরল এনজাইম। মনে রাখবো কি দিয়ে? অশ্রু দিয়ে মনে রাখবো। অশ্রু দিয়ে মনে রাখতে পারি। অতে হলো অক্সিডেজ এবং শ্রুতে হলো সুক্রেজ। শ্রুতে কি? সুক্রেজ। অতে অক্সিডেজ এবং শ্রুতে হলো সুক্রেজ। ঠিক আছে, এটা বাদে বাকি যা রয়েছে সবগুলোই হলো কি? যৌগিক এনজাইম। ওকে, আচ্ছা চলে আসে পরের অংশটুকুতে, সেটা হলো এই যে অনেকগুলো ভাগ রয়েছে। যেমন দেখো অক্সিডো রিডাকটেজ, তার মানে কি? এই এনজাইমটা অক্সিডেশন এবং রিডাকশন এটাতে হেল্প করে, এই জন্য কী বলা হচ্ছে? অক্সিডো রিডাকটেজ। ঠিক আছে, যেহেতু অক্সিডেশন এবং রিডাকশনে হেল্প করতেছে তাকে আমরা বলবো অক্সিডো রিডাকটেজ। এটা একটু ভালোভাবে আমাদেরকে মাথায় নিয়ে ফেলতে হবে। ঠিক আছে, উদাহরণগুলো তোমাদের চাইলে মনে রাখতে পারো, না চাইতে পারলে দরকার নাই। চলে আসি আমরা পরের অংশটুকুতে, সেটা হলো ট্রান্সফারেজ। তার মানে কি? ওটা এক যৌগকে আরেক যৌগের মাঝখানে কোনো একটা অংশকে ট্রান্সফার করতে হেল্প করবে, তাকে আমরা বলি ট্রান্সফারেজ। কী মনে রাখবো আমরা? তাদেরকে ট্রান্সফারেজ বলবো। উদাহরণ কি? কাইনেজ। মনে রাখতে পারি আমরা কীভাবে? টাকা দিয়ে মনে রাখতে পারি। টাকা, টয়কারে টা, কয়কারে কা, টাকা দিয়ে মনে রাখতে পারি। ঠিক আছে, তাহলে এখন ট্রান্সফারেজে হলো কাইনেজ উদাহরণ। হাইড্রোলেজটাতে আমরা চলে আসি। হাইড্রোলেজগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি? দেখো যারা হাইড্রোলাইসিস বিক্রিয়ায় বা পানির সাথে কোনো বিক্রিয়ায় যে সকল এনজাইম কাজ করে তাদেরকে আমরা বলি হাইড্রোলেজ। দেখো এদের সবার নামের শেষে হয় এজ আছে, হয় কি আছে?
এজ আছে, টেজ আছে অথবা রেজ আছে। তার মানে কি এজ, টেজ এবং রেজ, এই তিনটা জিনিস যে সকল এনজাইমের পিছনে থাকবে তাদেরকে আমরা কি বলবো? হাইড্রোলাইটিক এনজাইম। ঠিক আছে, এজ, টেজ এবং রেজ। ঠিক আছে, আচ্ছা। আরটা আমরা কি এসেছি লাইয়েজ। লাইয়েজগুলো আমরা কীভাবে মনে রাখতে পারি? লাইয়েজগুলো দেখো মনে রাখতে পারি আমরা এখানে, দেখো সবগুলো মোটামুটি এখানে এটাকে আমি খুবই মনে রাখতাম কি জানো? অসম ফিমার দিয়ে মনে রাখতাম। অসম ফিমার মনে রাখতাম এইভাবে, এরকম করে। কারো একটা ফিমার হাড়ের নাম আছে না এমন, তো মনে রাখতাম এইভাবে অসম ফিমার। ফিমার মানে একটা আমাদের পায়ের হাড়ের নাম ফিমার না? দেখো এইভাবে মনে রাখতাম। অতে হলো দেখো অ্যালডোলেস, অতে কি অ্যালডোলেস। আরেক অতে কি আইসোসাইট্রেট লাইয়েজ। ঠিক আছে, শতে কি সাইট্রিক সিনথেজেস এবং ফিমারতে কি ফিউমারেস। তাহলে কারো একটা ফিমার যেটা অসম হয়ে গেছে, দুজনের ফিমার অসম হয়ে গেছে, তাহলে আমি বলতে পারি অসম ফিউমারেজ, এভাবে মনে রাখতে পারি। তারপর চলে আসি আমরা আইসোমারেজ। আইসোমারেজটা কি? এই যে আইসোমার তৈরি করতে সাহায্য করে যারা, তাদেরকে আমরা বলি আসলে আইসোমারেজ। ঠিক আছে, আইসোমারেজ। চলে আসি আমরা পরের অংশটুকুতে। এরকম করে আসলে অনেকগুলো ইয়ে আছে, সবগুলো উদাহরণ তোমাকে আসলে মনে রাখার কোনো দরকার নাই, তুমি জাস্ট সংজ্ঞাগুলো পড়বা, তাহলে তোমাদের জন্য ইনাফ। আচ্ছা, চলে আসি আমরা এই অংশটুকুতে, সেটা হলো আইইউবি অনুসারে এনজাইম 6 প্রকার। এটা ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বোটানি। ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বোটানি, এটাকে আমরা বলি আইইউবি। এই অনুসারে এনজাইম কয় প্রকার? 6 প্রকার। এই অনুসারে এনজাইম হলো 6 প্রকার, এটা তোমরা একটু মাথায় রাখিও। ঠিক আছে, আচ্ছা। পরে চলে আসি এনজাইমের কাজ করা যে প্রভাবকগুলো। এই প্রভাবগুলোর ক্ষেত্রে আমাদের মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। আসলে তাপমাত্রা এবং পিএইচ। তাপমাত্রা মানে কি? আমি একটুকে বললাম, সবচেয়ে ভালো করে কোন তাপমাত্রায়? 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচারে এই এনজাইমগুলো ভালো কাজ করে। কেন? দেখো, এনজাইম কি এক ধরনের ফেলো, ডিমে যদি তাপ দিয়ে ফেলো, ডিমটা কি হয়ে যায়? শক্ত হয়ে যায় না? তার স্ট্রাকচার কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই 2 নম্বর পেয়েছে ইনভার্টেস, 4 নম্বর 5। এটাকে আমরা খুব সহজে একটু মনে রাখতে পারি, সেটা হলো পেটুক ইনচার্জ। পেটুক ইনচার্জ শাপলাকে 8টি 7 আপ দিল। এভাবে মনে রাখতে পারি, পেটুক ইনচার্জ শাপলাকে 8টি 7 আপ দিল। এভাবে আমরা আসলে পিএইচগুলো মনে রাখতে পারি। অপটিমাম পিএইচ, আমরা কোন পিএইচে সেটা সাথে ভালো কাজ করে। ঠিক আছে, অপটিমাম পিএইচগুলো আমাকে দেখে নিই। এইভাবে মনে রাখতে পারি, পেটুক ইনচার্জ শাপলাকে 8টি 7 আপ দিল। দেখো আমরা পেতে হলো পেপসিন, 2 আছে না? তারপরে 2 মানে কি 2। ওকে, ইনচার্জে ইনতে হলো ইনভার্টেস, আর চাতে কি 4 মানে 4.5 বলতে পারো। শাপলার সাথে হলো সেলুবায়েজ, পতে কি? পতে হলো 5। 8টি, 8তে হলো 8, আর টিতে কি? টিতে হলো ট্রিপসিন। 7 আপ, 7তে হলো 7। ইউতে কি? ইউতে হলো ইউরিয়েজ। ইউতে কি? ইউতে হলো ইউরিয়েজ। ঠিক আছে, দেখো এইভাবে কিন্তু আমরা খুব সহজে এটা মনে রাখতে পারি যে কীভাবে কোন পিএইচটা কাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা মনে রাখতে পারি। তোমাদের মনে হয় এটা তুলে নেওয়া শেষ, তোমরা চাইলে এটাকে তুলে নাও। পেটুক ইনচার্জ শাপলাকে 8টি 7 আপ দিল। পরামর্শটা চলে আসি যে কোন কোন ধাতুতে এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায়। ঠিক আছে, মনে রাখবা এইভাবে যে মামা চাচা নানা এরা থাকলে কি হয়? চাকরি পাওয়া সহজ হয়ে যায় না? মামা চাচা নানা থাকলে চাকরি পাওয়া সহজ হয়ে যায়। মাতে হলো ম্যাগনেসিয়াম, মাতে হলো ম্যাঙ্গানিজ। তো মামা চাচাতে হলো কোবাল্ট, সিতে চাচা সি দিয়ে শুরু হচ্ছে না? তো কোবাল্ট দেখো সি দিয়ে শুরু হচ্ছে। আরটা দেখো নানাতে মনে রাখবা নিকেল। তাহলে মামা চাচা নানা থাকলে চাকরি পাওয়ার সুবিধা হয়, তাই না? সহজ কথা তো। তাহলে এনজাইমের কার্যকারিতাও বৃদ্ধি পায়, ওরও চাকরি করার সুবিধাটা বেড়ে যায়। ঠিক আছে, তো মামা চাচা নানা থাকলে এনজাইমের কার্যক্ষমতাটা বেড়ে যায়। তো মোটামুটি এগুলোই। ঠিক আছে, বাকিগুলো তোমরা ইজিলি রিডিং পড়লেই পারবা, এখানে আর তেমন কিছু উল্টা পাল্টা জিনিস কিছু নাই। চলে আসি আমরা, দেখো এখানে অনেকগুলো এনজাইমের ব্যবহার দেওয়া আছে। প্রত্যেকটা এনজাইমের ব্যবহার তুমি মুখস্থ করতে হবে এবং রিডিং দিতে হবে।
স্পেশালি যেগুলো আমাদের মানব শরীরের সাথে যুক্ত সেই এনজাইমগুলোকে খুবই ভালো মতো করে মেমোরাইজ করে ফেলতে হবে। ঠিক আছে, যে সকল এনজাইম আমাদের শরীরের সাথে মানে শরীরের কাজের সাথে যুক্ত তাকে আমাকে খুব ভালো মতো করে মনে রাখতে হবে। ঠিক আছে, তো এই যে প্রতিটা এনজাইমের যে কাজ, এই কাজগুলো তোমাকে খুব ভালো মতো করে পড়ে ফেলতে হবে। ওকে, তাহলে দেখো এখানে অনেকগুলো করে দেওয়া আছে, স্পেশালি কয়েকটা আমরা একটু দেখি যে কোনটা কোনটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো এই যে ক্যাটালাইজ এনজাইম, এটা কি করে? চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করতে সাহায্য করে। চোখের কন্ট্যাক্ট লেন্স পরিষ্কার করতে সাহায্য করে। ঠিক আছে, চলে আসলে জাইমেজের ব্যবহার। জাইমেজে আসলে দেখো অ্যালকোহল উৎপাদনে জাইমেজ ব্যবহৃত হয়। লাইপেজের ব্যবহার দেখো অগ্নাশয়ের বিভিন্ন রোগ নির্ণয়ে লাইপেজ ব্যবহৃত হয়। অগ্নাশয় রোগ নির্ণয়ে লাইপেজ ব্যবহৃত হয়। ঠিক আছে, আমি আগে বললাম যেগুলো আমাদের মানব শরীরের সাথে যুক্ত সেগুলো তুমি সবার আগে পড়ে ফেলবা। আচ্ছা, তারপর এখানে অনেকগুলো এখানে কাজ দেওয়া আছে। দুধ থেকে পনির তৈরি করতে রেনিন ব্যবহৃত হয়। ফলের রস তৈরি করতে পেকটিন ব্যবহৃত হয়। ব্যবহারগুলো তোমাকে খুবই ভালো মতো করে এখান থেকে মুখস্থ করে ফেলবে, প্রত্যেকটা ব্যবহার পড়তে হবে। স্পেশালি 8 নম্বরটা, চোখের ছানি অপারেশন করতে ডক্টর জোসেফ স্পিনা কী করছেন? ট্রিপসিন এনজাইম প্রয়োগ করছেন, করে একটা সূচ দিয়ে 0.025 সেন্টিমিটার তিনি ছিদ্র করছেন। এইটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, চিকিৎসায় এনজাইমের ব্যবহার। রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ণয় করার জন্য অক্সিডেজ এবং পারঅক্সিডেজ এনজাইম ব্যবহৃত হয়। ওই যে বললাম মানব শরীরের সাথে যেগুলো যুক্ত খুবই বেশি গুরুত্বপূর্ণ। জমাট রক্ত গলাতে কাকে ইউজ করা হয়? ইউরোবাইলেজ। ইউরোবাইলেজকে কাকে ইউজ করা হয়? ইউরোবাইলেজকে জমাট রক্ত গলাতে। তো এরকম করে তুমি এগুলো সবগুলো একটু রিডিং করে নিবা, স্পেশালি কোনগুলো পড়বা যেগুলো মানব শরীরের সাথে যুক্ত। চলে আসছে আমার এনজাইম এবং কোএনজাইমের ব্যবহারটাতে। সবসময় রাখবা এনজাইমের ছোটো ভাই হলো কোএনজাইম, তাই না? তো কোএনজাইমের সব কিছু হলো কম কম করে। কোএনজাইমের সব কিছু কী কী? কম কম করে। তো দেখো এটা হলো বেশি, এটা হলো কম। ঠিক আছে, এটাই বেশি, এটা হলো কম। এনজাইম একটি বড় প্রোটিন অণু, বড় মানে বেশি। কোএনজাইম হলো একটা ছোটো অংশ। এনজাইমের আণবিক ওজন দেখো অনেক বেশি। কোএনজাইমটা খুবই কম, 500 মাত্র। এখানে দেখো 12,000 থেকে 10 লাখের মতো। এনজাইম স্বতন্ত্রভাবে কাজ করতে পারে। বড়রা কি হয়? একা একা কাজ করতে পারে না, বাট কোএনজাইম কিন্তু স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না। ছোট মানুষ যেহেতু কম, তাই না? ছোট মানুষ ও ভালোভাবে কাজ করতে পারে না। একটা মাত্র বেশি জিনিস, এই যে এনজাইম কিন্তু বেশি তাপমাত্রা সহ্য করতে পারে না, একটা গেলে ব্যতিক্রম। বাট কোএনজাইম হলো বেশি তাপমাত্রা সহ্য করতে পারে। কোনো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করে না, বাট এই কোএনজাইমগুলো আসলে এক ধরনের ভিটামিন। অনেক ভিটামিনটাকেই কোএনজাইম হিসেবে কাজ করে। ওকে, তো দেখো মোটামুটি এটার মাধ্যমেই আমাদের আসলে পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে গেলো, এই চার্টটা পড়ার মাধ্যমে, বাকিটা সারসংক্ষেপ। তো দেখো আমরা সব কিছু রিভিউ করলাম অনেক কিছু করে, যে তোমাদের জাস্ট আমি একটু বোঝাতে হেল্প করেছি। এবং আমার মনে হয় এই জিনিসগুলো তুমি যদি এইভাবে পড়ো, যেভাবে আমি মনে পড়ালাম, তাহলে তোমাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো এরই মাধ্যমে আমাদের একটা অনেক বড় চ্যাপ্টার শেষ হয়ে গেল, যেটা হলো আমাদের কোষ রসায়ন, যেটা একটা কঠিন চ্যাপ্টার। তো যারা সবগুলো ভিডিও দেখতে পারো নাই, তারা ওয়েবসাইটে গিয়ে ভিডিওগুলো দেখে আসতে পারো, সেখানে সবগুলো আপলোড করা রয়েছে। তো আজকের মতো এইটুকুই থাক, তোমাদের প্রতি অনেক বেশি শুভকামনা। তো এই বলে আমি আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। প্লাস তোমাদের যদি কারো কোশ্চেন থাকে এই চ্যাপ্টারে, তাহলে তোমরা আমাদের পেজটাতে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো ওকে, তো এই বলে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।